আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ক্লাসে এবং আইসিটির প্রথম ক্লাসে। এইচএসসি 2025। তোমাদের আইসিটি নিয়ে অনেক ভয় যে হ্যাঁ আইসিটি সারা বছর পড়ি নাই, আইসিটির কোডিং বুঝি না, আইসিটির থিওরি বুঝি না, আইসিটির বোর্ড প্রশ্ন বুঝি, আবার এমসিকিউ বুঝি না, এমসিকিউর যে মার প্যাচ এগুলো বুঝি না। এই সব কিছু ইনশাল্লাহ তোমাদের সমাধান হয়ে যাবে। তোমরা শুধু আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স, সেই কোর্সে যদি তোমরা যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের 20টা ক্লাসের মাধ্যমে তোমাদের আইসিটির এ টু জেড বেসিক বোর্ড প্রশ্ন, এমসিকিউ সবকিছু সমাধান করে দেওয়া হবে। ইভেন যে প্রশ্নগুলা খুব কম আসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো বারবার আসে এবং একটু কঠিন, সেই রকম কঠিন জিনিসগুলো তোমাদের সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তোমরা হয়তো এর আগেও কয়েকদিন ক্লাস করছো চতুর্থ অধ্যায়, যদিও সেটা এমনিতেই ক্লাস ছিল, ফ্রি ক্লাস। এখন থেকে আমাদের ফাইনাল রিভিশন কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়েছে। আজকে থেকে আমরা আমাদের ফাইনাল রিভিশন কোর্সের প্রথম ক্লাস। এখানে আমরা চতুর্থ অধ্যায়ের যা যা আছে, অর্থাৎ এইখানে হয়তো বা চতুর্থ অধ্যায় নিয়ে আমি 3টা ক্লাস নেব। চতুর্থ 3টা ক্লাস বা যদি প্রয়োজন হয় আরেকটা ক্লাস বাড়ায় নিব, সমস্যা নাই। এই 3টা বা 4টা ক্লাসের মাধ্যমে তোমার এইচটিএমএল এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ তোমার এইচএসসি লেভেলে যতটুকু জানা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এটা তুমি লিখে রাখতে পারো। এই 3টা ক্লাস করার পরে তুমি টেস্ট পেপার বা বিগত বছরের বোর্ড প্রশ্ন ওপেন করে দেখবা যে তুমি কি পারো না, তুমি খুঁজে পাবা না যে কি পারো না, যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আর তাছাড়া আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে, কারণ আমাদের 20টা ক্লাস সবগুলা এখন ফ্রি ক্লাস হচ্ছে। বাকি ক্লাসগুলো কিন্তু হয়তো 2-3টা ফ্রি থাকবে, তারপরে বাকি ক্লাসগুলো কিন্তু আমাদের গ্রুপে হবে, পেইড গ্রুপে হবে। তো সেই জন্য তোমাদের সবাইকে আমি বলবো যে তোমরা সবাই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো চতুর্থ অধ্যায় হয়তো তুমি পুরোটা ফ্রিতেই পেয়ে যাচ্ছ, বাকি অধ্যায়গুলোর প্রয়োজন আছে পঞ্চম অধ্যায়, তাছাড়া তৃতীয় অধ্যায় ম্যাথমেটিক্স আছে, সেগুলো ইনশাল্লাহ তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তার আগে তোমরা বলো, তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? এতক্ষণ পর জিজ্ঞেস করতেছি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি একটু জানাও কথা ক্লিয়ার কিনা। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটা শেয়ার করে রাখবো অবশ্যই ভাইয়া, কারণ তুমি যদি এই ক্লাসটা শেয়ার করে রাখো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি পরবর্তীতে এই এক ক্লাস দেখে তোমার এইচটিএমএল এর অর্ধেক রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সাউন্ড ঠিক আছে। এত লেট করে ক্লাস শুরু করলেন আহমেদ অপু ভাইয়া, মানে ইলেকট্রিসিটি আপ ডাউন করতেছিল, 3বার শুরু করতেছিলাম, 3বারই হচ্ছে তোমার মানে ইলেকট্রিসিটি চলে গেছে, দেন আবার শুরু থেকে সেট আপ করতেছে। সেই 2:50 থেকে চেষ্টা করতেছিলাম, শেষ পর্যন্ত এখন পারফেক্টলি হইলো আর কি, ঠিক আছে। আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে, সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা, একজন বলছে সাউন্ড দেখি আমি শুনি তো, না সাউন্ড ঠিকঠাকই আছে তো ভাই। আচ্ছা, তো আমরা আজকে একটু দেখি যে আমরা আজকে কি কি জিনিস আলোচনা করব। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস আলোচনা করব। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব মনোযোগ দিয়ে ক্লাস করবা এবং হচ্ছে তুমি ক্লাসটা শেয়ার করে রাখবা। মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমার চতুর্থ আমি বলছি 3টা ক্লাস করার পর তোমার চতুর্থ অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তুমি টেস্ট পেপার উল্টে দেখবা, আমি বলছি না যে তুমি নিজে নিজে বলো, তুমি টেস্ট পেপার উল্টে দেখবা, এমসিকিউ দেখবা, সিকিউ দেখবা, দেখার পরে তারপরে তুমি দেখবে যে কি পারো না। সবকিছু ইনশাল্লাহ তোমার কভার করে দেওয়া হবে, শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কি রিভাইজ করব সেগুলো যদি আমরা একটু দেখি। একদম জিরো থেকে শুরু করতেছি তোমাদের জন্য। দেখো, প্রথমে আমরা আলোচনা করব ওয়েব কি জিনিস, ওয়েব পেজ কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস। তার পরবর্তীতে আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম, আইপি অ্যাড্রেস ও ডোমেন নেমের সাথে কানেকশনটা কি আছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। পরবর্তীতে সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ইউআরএল, এই জিনিসগুলো কি সেগুলো তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে। এগুলো কিন্তু ক এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের বলে রাখি একটা সৃজনশীল তুমি 100% পাবা এবং এমসিকিউ 3 থেকে 5টা, 3 4 5 এই 3টা সংখ্যার মধ্যেই তুমি পেয়ে যাবে এমসিকিউ। তার মানে তুমি চতুর্থ অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিলে তোমার আইসিডি তে তুমি 15 মার্কের মতো কমন পেয়ে যাবা চতুর্থ অধ্যায় থেকে। তাই অবশ্যই হেলাফেলা করার কিছু নাই। আবার অনেকে এসটিএমএল ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, মনোযোগ দিয়ে ক্লাস করে ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ওয়েবসাইটের প্রকারভেদ ও পার্থক্য। পার্থক্যটা তোমার খ নাম্বারের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ খ নাম্বারে পার্থক্যটা অনেক বেশি এসে থাকে। তার পরবর্তীতে যদি আমরা দেখি ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো গ ও ঘতে আসে। চতুর্থ অধ্যায় থেকে যদি তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো, এখানে শুধু এসটিএমএল আসে না, এমনও হয় যে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসছে কোনো এসটিএমএল কোড আসে নাই, আসছে শুধু থিওরি। থিওরি কি, কতে আসছে হয়তো বা তোমাকে বলবে যে ওয়েব
সাইট কাকে বলে, খতে আসছে বলবে যে ওয়েবসাইট প্রকারভেদ যে দুটো ওয়েবসাইট আছে সেই দুই টাইপের ওয়েবসাইট আছে তাদের পার্থক্য। গতে একটা উদ্দীপক দিয়ে বলবে মিস্টার ক কোন ধরনের বা কোন কাঠামোর ওয়েবসাইট ব্যবহার করেন, সেটা হায়ারার্কিক্যাল হতে পারে, নেটওয়ার্ক হতে পারে। গতে ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে আসতে পারে, মানে সম্পূর্ণ থিওরি দিয়েও আসতে পারে। তো সেটাও কোনো টেনশন করার কিছু নাই, থিওরি আসলে তুমি আরো আগে দিতে পারবা, শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। এরপরে আজকে আমরা HTML এর বেসিক ধরবো, তার পরবর্তীতে HTML এর হেডিং ট্যাগ কি, প্যারাগ্রাফ ট্যাগ কি, এমটি ট্যাগ কি, ফাঁকা ট্যাগ কি, কতগুলো এমটি ট্যাগ আছে, কতগুলো ফাঁকা ট্যাগ আছে, সেগুলো আমরা দেখবো। এটা MCQ তে আমি বলছি তোমাদের 6, 7, 8টা বোর্ডের মধ্যে তুমি হয়তোবা এই এমটি ট্যাগ বা হয়তোবা না পাবাই, ঠিক আছে? এই এমটি ট্যাগ সম্পর্কিত প্রশ্ন MCQ তে পাবাই। তার পরবর্তী দেখো ফরম্যাটিং ট্যাগ, ইমেজ, হাইপারলিংক ও কমেন্ট। HTML এ কমেন্ট করা হয় কিভাবে সেগুলো আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ দেখব। তো বুঝতেই পারছো HTML এর মোটামুটি তোমার কত পার্সেন্ট বলতে পারি, 50% এখানে শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা অল্প কয়েকটা জিনিস থাকবে, HTML এর লিস্ট, HTML এর টেবিল এবং হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে স্টাইল, যেটা আর কি স্টাইল অতটা বেশি গুরুত্বপূর্ণ না। তাই তোমাদের সবাইকে বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এই সব কিছু তোমার আজকে একদম খাওয়াই দিব, যাই যেটা বলবো আর কি। দেখো এখন খেয়াল করো, প্রথমে আমরা ওয়েব সম্পর্কে আলোচনা করব, যে ওয়েব জিনিসটা আসলে কি, ঠিক আছে? ওয়েব জিনিসটা আসলে কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। ভাই কোশ্চেন সলভ করবে না? ইয়েস শেখ সাব্বির, শুধু কোশ্চেন সলভ না, বিগত 8 বছরের বা 9 বছরের তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে যে টাইপের প্রশ্ন আসছে সে সবগুলোর বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, সিকিউ এমসিকিউ সবকিছু। তো আজকে শুরুতেই আমরা বোর্ড প্রশ্ন না যাই, কিছু বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন আছে। প্রথমে আসি ওয়েব কাকে বলে, এটা তোমরা সবাই জানো। ওয়েবের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এটাকে সংক্ষেপে www বলে, যা সাধারণভাবে ওয়েব নামে পরিচিত। ওয়েবের সংজ্ঞাটা নরমালি আসে না, আসলে ওয়েবসাইট বা ওয়েব পেজ কাকে বলে সেটা আসে। তো এই ওয়েবকে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ওয়েব আবিষ্কার করেন এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। উনি 1989 সালে এই ওয়েব আবিষ্কার করেন। উনি আরেকটা জিনিস আবিষ্কার করেন, আমি এখনই বলে রাখছি তাহলে তোমরা মনে রাখতে পারবা। HTML ও উনি আবিষ্কার করেন, তবে ওয়েব আবিষ্কার করেন 1989 সালে, আর HTML আবিষ্কার করেন 1990 সালে। তার মানে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1989 সালে ওয়েব আবিষ্কার করেন এবং 1990 সালে HTML আবিষ্কার করেন। এগুলো কিন্তু তুমি মাথায় ঘেঁটে রাখো, যার কারণ এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো ওয়েব এর মধ্যে আমরা যদি ওয়েব পেজ সম্পর্কে আলোচনা করি, যে ওয়েব পেজ জিনিসটা আসলে কি। দেখো ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক অংশ থাকে, তাই না? একটা ওয়েবসাইটের মধ্যে গেলে লগ ইন একটা অপশন থাকে, তার পরবর্তীতে হয়তো বা অ্যাবাউট একটা ইয়ে থাকে, অপশন থাকে, পেজ থাকে, আর কি অনেকগুলো অপশন থাকে। তুমি যে কোনো একটা ওয়েবসাইটে যাও, নরমালি মোটামুটি সব ধরনেরই ইন্টারমিডিয়েট লেভেলের ওয়েবসাইট, যেমন আই এডুকেশনের ওয়েবসাইটে যদি তুমি যাও, তুমি এখানে দেখবা কোর্স নামে একটা ওয়েবসাইট আছে, তারপরে কন্টাক্ট নামে একটা ওয়েব পেজ আছে, মানে অনেকগুলো পোর্শন আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ। তার মানে আরেকটা যদি এক্সাম্পল দিই, মনে করো একটা বই, এটা পুরাটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েব পেজ কি হবে? এই বইয়ের প্রত্যেকটা পেজ হচ্ছে তার ওয়েব পেজ, আর পুরা ওয়েব পেজ সবগুলো মিলে সেটা হবে একটা ওয়েবসাইট। আশা করি বুঝাইতে পারছি ওয়েব পেজটাকে। এখন একটা ওয়েব পেজের মধ্যে কি থাকে? এই ওয়েব পেজটা ওয়েবের মধ্যেই তো থাকে, অনলাইনে তো থাকে। এখানে ছবি থাকতে পারে, লেখা থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে একটা ওয়েব পেজের মধ্যে। সো ওয়েব পেজ হলো একটি ওয়েব ডকুমেন্ট যেখানে ছবি, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি সংবলিত থাকে। শেষ, সহজ একটা সংজ্ঞা, গুরুত্বপূর্ণ, শিখে রাখো। এর পরবর্তীতে আসো ওয়েবসাইট। এখন ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অন্তর্গত কতগুলো ওয়েব পেজের সমষ্টি। দেখো একই ডোমেনের অন্তর্গত, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, দেখো আমরা যদি এডুকেশনের কোনো ওয়েবসাইটে যাই, এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেটাতে যাই, যাওয়ার পরে মনে করো আমি কোর্সে ক্লিক করলাম। কোর্সে যদি তুমি ক্লিক করো, তো মনে করো তোমার সেখানে লেখা দেখাবে এরকম যে আইএডু মনে করো bd.com/কোর্স, এরকম লেখা আসবে, ঠিক আছে? কোর্স। আবার যদি তুমি মনে করো কন্টাক্ট, মানে আমাদের কোথায় আছে এডুকেশনটা, তার ফোন নাম্বার কন্টাক্ট করার জন্য, ওইখানে যদি ক্লিক করো তাহলে দেখবে লেখা আসবে iedubd.com, তার পরবর্তীতে থাকবে মনে করো কন্টাক্ট আস, ঠিক আছে? কন্টাক্ট আস, ওকে। এখন তুমি যদি খেয়াল করো, আমি যখন কোর্সের ওয়েব পেজে গেছি তখন এই /কোর্স আসছে, যখন আমি কন্টাক্ট আসে গেছি তখন হচ্ছে কন্টাক্ট /কন্টাক্ট আসছে।
কিন্তু তুমি যদি এখানে একটা জিনিস নোটিস করো যে iEducationBD.com iEduBD.com এটা কিন্তু সেম আছে। তার মানে এটাকে বলা হয় ডোমেন নেম। আমরা একটু পরে দেখব ডোমেন নেম কিন্তু একই রকম, কিন্তু এই ডোমেন নেমের একই রকমের অধীনে বিভিন্ন ওয়েব পেজ আছে, সেগুলোর সমষ্টি হচ্ছে আমাদের কি একটা ওয়েবসাইট। এখন মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটি যে মনে করো du.ac.bd এটার মনে করো কন্টাক্ট আছে গেলা, কন্টাক্ট আস এর মধ্যে গেলা। এখন এটা কি কখনো এটার সাথে যুক্ত হয়ে একটা ওয়েবসাইট হতে পারবে না? কেন? কারণ এটা আলাদা একটা ওয়েবসাইট, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটার ডোমেন নাম হচ্ছে iedubd.com আর এটার নাম হচ্ছে du.ac.bd। তার মানে এটা কিন্তু ডোমেন নেম সেম না। আমরা যদি শুধু বলি যে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি একটা ওয়েবসাইট, এটা কিন্তু ভুল। এই সংজ্ঞাটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি কখনো একটা ওয়েবসাইট হতে পারে না, কারণ এটাও তো একটা ওয়েব পেজ, এটাও একটা ওয়েব পেজ। তাহলে এটা মিলে কি একটা ওয়েবসাইট? না, এটা আলাদা একটা ওয়েবসাইট, এটা আলাদা একটা ওয়েবসাইট। তো কিভাবে বুঝবো কোন এটাকে সুন্দরভাবে কিভাবে বলবো যে একই ডোমেনের অধীনে, যে দেখো এটা একটা ডোমেন, এই যে এটা সেম ডোমেন, এই একই ডোমেনের অধীনে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। আশা করি বুঝাইতে পারছি যে ওয়েবসাইট কাকে বলে। আচ্ছা, এগুলো ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো ডোমেন নেম ও আইপি অ্যাড্রেস, খুবই গুরুত্বপূর্ণ। ডোমেন নেম দিয়ে এমসিকিউ আসে, ক নাম্বার আসে। আইপি অ্যাড্রেস দিয়েও এমসিকিউ আসে, ক নাম্বার আসে। তো আমরা যখন এমসিকিউ এবং ক সমাধান করব তখন কিন্তু আমরা এগুলো দেখতে পারবো। তো প্রথমে আসো ডোমেন নেম জিনিসটা আসলে কি। ডোমেন নেম সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি যে ডোমেন নেমটা আসলে কি। দেখো ডোমেন নেম হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটা আইডেন্টিটি থাকে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের সঙ্গে। আগে দেখো ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটা আইডেন্টিটি থাকে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। মনে করো তোমার মোবাইল অথবা তোমার কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস যেটা ইন্টারনেটের সাথে যুক্ত আছে, সেটার কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস আছে, ঠিক আছে? সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কিন্তু বলো না, তার লোকেশন চেক করো সে কোথায় আছে। তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিরক্ষা খাতে এসব জিনিস ব্যবহার করা হয়, বা হচ্ছে পুলিশ, আর্মি, এরা হচ্ছে এটা ব্যবহার করে থাকে। যখন তোমাকে যদি তোমার লোকেশন ট্র্যাক করতে হয়, তোমার এই আইপি অ্যাড্রেস কোথায় আছে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে তোমাকে খুঁজে পেতে পারে। তার মানে তোমার কাছে যে ডিভাইসটা আছে সেটা যতগুলার সাথে যুক্ত আছে, সবগুলা তোমার যতগুলা ইন্টারনেটের সাথে যুক্ত আছে, তোমার যতগুলা ডিভাইস সবগুলোর একটা ইউনিক অ্যাড্রেস আছে, এবং সেই অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আমি একটু বলে রাখি, আইপি অ্যাড্রেস দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে IPv4 আর IPv6 এর কত বিটের হয়ে থাকে। দেখো এই আইপি অ্যাড্রেসটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে IPv4 আর আরেকটা হচ্ছে IPv6। এই যে এটা আর এটা হয়ে থাকে 32 বিটের, নোট করে রাখা দরকার হয়। আর এটা হয় 128 বিটের। এমসিকিউ তে কিন্তু আসবে, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ তে আসবে। তাহলে আইপি অ্যাড্রেস দুইটা, এটা হচ্ছে আগে ছিল শুরুর দিকে 32 বিটের, এরপরে নতুন এটা আসছে, এটা 128 বিটের হয়ে থাকে। আইপি অ্যাড্রেস দুই রকমের হয়ে থাকে, IPv4 ও IPv6। IPv4 টা হয় আমাদের 32 বিটের আর IPv6 টা হয় 128 বিটের, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এর পরবর্তীতে আসো ডোমেইন নেম। এখন ডোমেইন নেম কি? ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। যেমন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট du.ac.bd। তার মানে এই যে এই নামে কিন্তু তুমি আর পৃথিবীতে কোথাও কোনো ওয়েবসাইট পাবা না। এই নাম দিয়ে সার্চ দিলে শুধু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবে। facebook.com এটা লিখে সার্চ দিলে শুধু ফেসবুকে আসবে। তার মানে এগুলোকে বলবো আমরা কি? এগুলোকে বলবো আমরা হচ্ছে স্বতন্ত্র নাম। এই নাম অন্য কারো নাই। তুমি facebook.com লিখলে অন্য কারো ওয়েবসাইট আসবে না, ফেসবুকের ওয়েব সার্ভারটা আসবে। তার মানে এই নামটাকে facebook.com, তারপর হচ্ছে iEducationBD.com, du.ac.bd.com, এগুলা হচ্ছে কি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। এটাকে সংক্ষেপে বলা হবে ডোমেইন নেম। তাহলে আশা করি বুঝতে পেরেছো ডোমেইন নেম জিনিসটা আসলে কি। এখন এই ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে একটা কানেকশন আছে। কানেকশনটা কি? এই যে আমি যখন ডোমেইন নেম লিখে সার্চ দেই, মনে করো আমি facebook.com লিখে সার্চ দিলাম, ফেসবুক আসতেছে কিভাবে? এটার একটা মেকানিজম আছে, সেটা যদি আমি তোমাকে বলি। এই ফেসবুক একটা সার্ভারের মধ্যে জমা আছে, একটা সার্ভার যেটা ইন্টারনেটের সাথে যুক্ত আছে, সার্বক্ষণিক যুক্ত থাকে, একটা সার্ভার যেখানের মধ্যে এই ফেসবুকটা রাখা আছে। এখন যেই সার্ভারে রাখা আছে তার একটা আইপি অ্যাড্রেস আছে। তো যেই আইপি অ্যাড্রেসটা আছে, ওই আইপি অ্যাড্রেস লিখে যদি তুমি সার্চ দাও তাহলে ফেসবুকটা চলে আসবে। কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক কষ্টকর।
আইপি অ্যাড্রেস দিয়ে তুমি কখনো আইপি অ্যাড্রেস তুমি মনে রাখতে পারবে না। এখন এক একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এক এক রকম, কারণ এক একটা এক এক সার্ভারে রাখা। এখন তুমি কি এতগুলো আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবা? এত বড় বড় সংখ্যার আইপি অ্যাড্রেস কখনোই মনে রাখতে পারবা না। যেমন তোমার মোবাইলে যতগুলো ফোন নাম্বার আছে সবার নাম্বার কি তোমার মুখস্থ আছে? ফোন নাম্বার কিন্তু মুখস্থ নাই। তো কি করো তুমি? তুমি তাহলে কেমনে মানুষকে ছাড়? তুমি মনে করো তোমার মোবাইলে 100 জন মানুষের ফোন নাম্বার আছে, 100টা নাম্বার তোমার অবশ্যই মুখস্থ নাই, কিন্তু 100 জনকে তোমার যখন দরকার হয় তখন তো তাকে ঠিকই ফোন দিতে পারছো। কিভাবে? কারণ তুমি ওই নাম্বারের আদলে একটা নাম দিয়ে সেভ করে রাখছো। যেমন তোমার বাবার নাম্বারটা তুমি বাবা লিখে সার্চ দিয়ে সেভ করে রাখছো, তোমার ফ্রেন্ডের নাম্বার হয়তো তার নাম দিয়ে সেভ করে রাখছো। এখন যখন তাকে ফোন দিতে হবে তুমি তার নাম দিয়ে কিন্তু ফোন দাও, নামটা খুঁজে তারপরে কল দাও। কিন্তু আসলে কি নামের মধ্যে কল যাচ্ছে? কলটা কিন্তু নামের মধ্যে যাচ্ছে না। ঠিক সেম ভাবে আমরা যখন facebook.com লিখে সার্চ দিই, আসলে facebook.com সার্চ হচ্ছে না, ওই যে ফেসবুকটা যে সার্ভারে রাখা আছে সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা সার্চ হচ্ছে। এটা যদি আমরা একটু দেখতে যাই, এই যে দেখো, মনে করো এটা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা এই সার্ভারে রাখা আছে, এখান থেকে মানুষ দেখতে পারে। এই সার্ভারের আইপি অ্যাড্রেস আমরা ডেমো একটা আইপি অ্যাড্রেস লিখে রাখছি, মনে করো এইটা। এখন এটা লিখে যদি সার্চ দাও তাহলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট আসবে। কিন্তু এখন এরকম নাম্বার মুখস্থ রাখা সম্ভব? সম্ভব না। তো কি করে? তখন আসে ডোমেন নেম। এটা কিন্তু মনে রাখা সম্ভব। তো এটা লিখে যখন আমরা সার্চ দেই তাহলে কি সার্ভারে চলে যায়? না, এটা লিখে সার্চ দিলে তখন ওই আইপি অ্যাড্রেসটা কনভার্ট হয়ে যায়। মানে তুমি সার্চ লিখে সার্চ দিচ্ছ এটা, কিন্তু সার্চ হচ্ছে এটা, কারণ এদের মধ্যে একটা কানেকশন করাই রাখছে আগে থেকে। যখন এটা লিখে সার্চ দিবা তখন এই নাম্বার দিয়ে সার্চ হবে, আর এই নাম্বার দিয়ে সার্চ হওয়া মানে ফেসবুকে তোমার ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ওপেন হবে। এটাই হচ্ছে ডোমেন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে হিসাব নিকাশ। অর্থাৎ তুমি সার্চ দিবা ডোমেন নেম দিয়ে, কিন্তু আইপি অ্যাড্রেসটা সার্চ হবে এবং ওপেন হয়ে যাবে তোমার যে ওয়েবসাইটটা সার্চ দিলা সেটা। এটা হচ্ছে ডোমেন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে হিসাব নিকাশ। আচ্ছা, এবার আসো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা আসলে কি? সার্চ ইঞ্জিন আমরা অনেকে মনে করি সার্চ দিয়ে যেখানে আমরা সার্চ দিই সেটাই সার্চ ইঞ্জিন। ব্যাপারটা আসলে তা না। যেখানে সার্চ দিই সেটাকে সার্চ ইঞ্জিন বলা যাবে না, ঠিক আছে? যেখানে যেখানে সার্চ দিই সেখানে কিন্তু আসলে যেখানে আমরা সার্চ দিব সেটা কিন্তু আসলে আমাদের ইয়ে না, সার্চ ইঞ্জিন না, ঠিক আছে? যেখানে সার্চ দিই সেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলতে পারি না। সার্চ ইঞ্জিন জিনিসটাই একটু অন্যরকম। দেখো, তুমি যখন কোনো একটা কিছু খোঁজো, তুমি সার্চ দাও, মনে করো তুমি সার্চ দিচ্ছ তুমি বাংলাদেশ সম্পর্কিত বা হচ্ছে তুমি যে কোনো কিছু একটা সম্পর্কিত সার্চ দাও, মনে করো আই এডুকেশন সম্পর্কিত জানতে চাচ্ছ, গুগলে গিয়ে সার্চ দাও আই এডুকেশন লিখে। সার্চ দিলে আই এডুকেশন সম্পর্কিত অনেক জিনিস তুমি দেখতে পাবা, ইন্টারফেসটা দেখতে পারবা। কিন্তু এটা আমরা গুগলে গিয়ে নরমালি সার্চ দিই, এই গুগল ছাড়াও কিন্তু আরো অনেক জায়গায় সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? এই হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, অবশ্যই দেখো, তোমরা হয়তো বা আগেও দেখেছো যারা আগে ক্লাস করছো, আর যারা দেখোনি তারা এখন একটু মনোযোগ দিয়ে দেখো। মনে করো আমি এখানে সার্চ দিতে চাচ্ছি যে বাংলাদেশ সম্পর্কিত, ঠিক আছে? আমি এই এখন কিন্তু আমি গুগলে আছি, ঠিক আছে? তো আমি বাংলাদেশ বাংলাদেশ লিখে সার্চ দিলাম, ঠিক আছে? এই যে বাংলাদেশ লিখে সার্চ দিলাম, তুমি দেখো বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পর কি আসছে? এখানে দেখো একটা গুগল লেখা আসছে। তুমি দেখো এই জায়গার মধ্যে বাংলাদেশের একটা ছবি আছে, তারপর একটা ম্যাপ আছে, ফ্ল্যাগ আছে, তারপরে হচ্ছে এখানে এটা চেঞ্জ করা যাচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। এরপরে উইকিপিডিয়া আসছে বাংলাদেশ সম্পর্কিত ওয়েবসাইট। এই যে আমি সার্চ দিলাম, এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিলাম আমি। এটা যে শুধু গুগল থেকে সার্চ দেওয়া যাবে তা না, এরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন আমি এখান থেকে চেঞ্জ করে তোমাকে দেখাচ্ছি যে এই যে আমরা আমাদের ব্রাউজার থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, এই যে মনে করো সেটিংসে যদি আমরা যাই, এখানে দেখবে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে গিয়ে এখন দেখো গুগল সেট করা আছে, গুগল সেট করা আছে। আমি যদি এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে দেখো কতগুলো আছে, গুগল, মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন আছে যেটা হচ্ছে বিং, তাছাড়া আছে ইয়াহু, ইয়ান্ডেক্স, ডাক ডাক গো। তার মানে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন মনে করো আমি ইয়াহুটা চুজ করে সেটা ডিফল্ট দিয়ে রাখলাম। এখন তুমি দেখো ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইয়াহু লেখা চলে আসছে। এখন যদি আমি এখানের মধ্যে বাংলাদেশ লিখি, এখন দেখো আগের মতো আসে কিনা। এখন যদি আমি এখানে বাংলাদেশ লিখে সার্চ দিই, দেখো বাংলাদেশ সম্পর্কিত জিনিসই আসছে, কিন্তু অন্যরকম। এখানে ইয়াহু লেখা আছে। আগেরটার ক্ষেত্রে দেখো গুগলেরটা এখনো আছে, এখানে গুগল লেখা আছে, এখানে কিছু ছবি আছে, ম্যাপ আছে, ফ্ল্যাগ আছে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো এখানে আবার একটু অন্যরকম। এখানে আগে উইকিপিডিয়াটা দেওয়া আছে, এখানে ইয়াহু দেওয়া আছে, তার পরবর্তীতে এখানে একটু অন্য টাইপের ছবি দেওয়া আছে, দেখো। তারপরে ফ্ল্যাগ আর ম্যাপটা কিন্তু এই যে নিচে গিয়ে অন্যরকম ফ্ল্যাগ আর ম্যাপ দেখাচ্ছে।
তো এই যে আমি আরেকটা জায়গা থেকে সার্চ দিচ্ছি, এটা হচ্ছে ইয়াহুর সার্চ ইঞ্জিন, আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ইয়াহু সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন, তাছাড়া আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। ডাকডাকগো, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা, বাংলাদেশেরও ছিল। তো সার্চ ইঞ্জিন সম্পর্কে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেল যে সার্চ ইঞ্জিনটা আসলে কি। দেখো, সার্চ ইঞ্জিন হলো এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র সার্ভার থেকে তথ্য খুঁজে বের করা যায়। ইন্টারনেটের অজস্র সার্ভার থেকে তথ্য খুঁজে বের করা যায় এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছো সার্চ ইঞ্জিন কি আর সার্চ ইঞ্জিন কাকে বলে। এটা ক নাম্বারে আসলে আশা করি উত্তর দিতে পারবা। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন আছে, তাছাড়া আছে ইয়াহু একটা সার্চ ইঞ্জিন আছে, এছাড়া হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের একটা আছে যেটার নাম হচ্ছে বিং, এছাড়াও আরো অনেক আছে। ঠিক আছে, তো আশা করি সার্চ ইঞ্জিন সম্পর্কে তোমাদের যে হিসাব নিকাশ সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, সার্চ ইঞ্জিনের হিসাব নিকাশটা আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসো সার্চ ইঞ্জিনের পরে জানবো ওয়েব ব্রাউজার। এটা আমরা সবাই জানি, আমরা কোনো কিছু খুঁজতে গেলে, ফেসবুকে ঢুকতে গেলে বা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো কিছুতে আমরা যদি ঢুকতে যাই আমাদের পিসি থেকে নরমালি, তাহলে আমরা কি করি, একটা ব্রাউজার অবশ্যই ওপেন করি, তাই না? ক্রোম ব্রাউজার আছে, অপেরা ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে। তার মানে ব্রাউজার জিনিসটা কি, ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের টুল যার সাহায্যে আমরা ওয়েবসাইট গুলো ব্রাউজ করে থাকি, বিভিন্ন ডকুমেন্ট সেভ করতে পারি, ওরিয়েন্টেশন করতে পারি। কি বলা আছে, ওয়েব ব্রাউজার হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ওয়েব থেকে রিসোর্স খুঁজে বের করে উপস্থাপন ও সংরক্ষণ করা হয়, এটাকে বলবো আমরা ওয়েব ব্রাউজার। তো আশা করি বুঝতে পেরেছো যে ওয়েব ব্রাউজার কাকে বলে। ঠিক আছে, ওয়েব ব্রাউজার সম্পর্কে যদি আমরা দেখি, ক্রোম, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে ফায়ারফক্স, এবং এটা হচ্ছে অপেরা মিনি। তাহলে আশা করি বুঝতে পেরেছো ওয়েব ব্রাউজার কি জিনিস, ওয়েব ব্রাউজার সম্পর্কিত প্রশ্ন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু থিওরিটা শেষ করে আমরা কোডিং এ চলে যাব, আমাদের HTML এর বেসিকে। HTML এ ইনশাআল্লাহ কারো আর সমস্যা থাকবে না। HTML এ তোমার সবচেয়ে ফেভারিট একটা অধ্যায় হবে, আমি বলে রাখলাম, শুধু ক্লাসটা করো মনোযোগ দিয়ে। ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো যা আসলে একটা ওয়েব পেজের সম্পূর্ণ ঠিকানা নির্দেশ করে। দেখো, আমি যদি এখন মনে করো তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের ফেসবুকের প্রোফাইলের লিংক অন্য আরেকটা ফ্রেন্ডকে দিবা যেন তার সাথে সে যুক্ত হতে পারে বা সে তোমার কাছে চাইছে, এখন তুমি কি facebook.com এটা দিবে তার কাছে? না, তুমি ওই ফ্রেন্ডের প্রোফাইলে গিয়ে লিংকটা কপি করে তারপর তাকে দিবে। দেখবে ওইখানে অনেক কিছু লাগে, লেখা থাকবে লিংকের মধ্যে m.facebook.com/ তোমার ওই ফ্রেন্ডের নাম, তার ইউজার নেমটা থাকবে, লিংকের মধ্যে দেখবে এটা থাকবে। তার মানে এই যে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটাকে একসাথে বলে কি, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যেমন এখানে আমরা একটা লিংক দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে গুগল ম্যাপের লিংক। দেখো https://www.google.com/maps। তো এখন এখানে একটা কথা বলে রাখি, তুমি যদি গুগল ফটোসে যাও বা গুগল ড্রাইভে যাও, প্রথম অংশ কিন্তু সব সেম থাকবে, /maps এর জায়গায় ড্রাইভ আসবে, ফটোজ আসবে। গুগল ফর্মে গেলে /ফর্ম আসবে। তার মানে এতটুকু সেম থাকবে, জাস্ট ওই অংশটা বারবার চেঞ্জ হতে থাকবে। তো ওইটার নাম কি একটু পরেই দেখবো। দেখো, এই প্রথম যে অংশটা, এই অংশটাকে বলা হয়, এই পুরোটা একটা ইউআরএল, এই https এটাকে বলা হয় প্রোটোকল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রোটোকল। এর পরবর্তীতে তুমি যেটা দেখতে পাচ্ছ, google.com, facebook.com, youtube.com, educationbd.com, এগুলোকে বলা হয় ডোমেন নেম বা ডোমেন। ঠিক আছে, তার মানে এই অংশটাকে আমরা কি বলবো? ডোমেন। এবং সর্বশেষ যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাপস বা ড্রাইভ বা ফটোজ বা অনেক কিছু থাকতে পারে। এডুকেশন কোর্সেসের পেজে গেলে লেখা থাকবে educationbd.com/course। তো এই অংশগুলোকে বলা হয় ডিরেক্টরি বা পাথ, মানে এটা আরেকটা ডিরেক্টরি, এই ডোমেন নেমের আরেকটা ফোল্ডার, সোজা হিসাব। তো এটাকে বলা হয় ডিরেক্টরি, পাথ, ফোল্ডার, এগুলা বলা হয়। এই হচ্ছে আমাদের ইউআরএল এর হিসাব নিকাশ। তো আশা করি ইউআরএল জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারলাম। এবার আসো ওয়েবসাইটের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ, খ নাম্বারের জন্য, এমসিকিউর জন্য। সবাই মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে এখন আমরা আলোচনা করব যে ওয়েবসাইটের প্রকারভেদটা আসলে কি। ওয়েবসাইটের প্রকারভেদ এক জিনিস, ওয়েবসাইটের গঠন আরেক জিনিস। ঠিক আছে, তো কাঠামো আর প্রকারভেদ সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, ওয়েবসাইটের প্রকারভেদ যদি আমরা জানতে চাই, দেখো ওয়েবসাইট গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বা তোমাকে নরমালি যদি প্রশ্ন করা হয় ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এটা যেন মাথায় থাকে। সেই দুই প্রকার কি কি? নাম্বার 1 স্ট্যাটিক ওয়েবসাইট। নাম্বার 1 কি? স্ট্যাটিক ওয়েবসাইট। নাম্বার 2 ডাইনামিক ওয়েবসাইট।
নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, নাম্বার 2 হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করি। স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কাকে বলে? দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট পূর্ব থেকে নির্দিষ্ট, অর্থাৎ এই ওয়েবসাইট বানানোর টাইমে যেই রকম জিনিস দেওয়া আছে এটা এইরকমই থাকবে, আগে থেকে নির্দিষ্ট করা আছে, এটা আর কোনো চেঞ্জ হবে না, অপরিবর্তনশীল, তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন আমরা যদি একটু দেখি, যেমন মনে করো এটা একটা ওয়েবসাইট, তুমি দেখো এখানে কি আছে, এখানে একটা হলুদ বক্স আছে, মনে করো এখানে 3টা ডট আছে, একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখন তুমি আসলা, দৌড়ায় আসলা, ঠিক আছে, দুমদুম দৌড়ায় আসলা, এসে দেখতে পাচ্ছ ওয়াও একটা ওয়েবসাইট, সুন্দর মচৎকার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এরপরে মনে করো তুমি চলে গেলা, কোনো কারণে কোথাও চলে গেলা, অনেকদিন পর তুমি মনে করো 10 বছর, ঠিক আছে, 10 বছর পর তোমার মনে হলো ওই যে ওয়েবসাইটে মনে হয় গল্প পড়ছিলাম, দেখি ওই ওয়েবসাইটটা এখনো আছে কিনা। 10 বছর পর তুমি আবার দৌড় দিয়ে আসলা, আসে দেখতেছো যে ওয়েবসাইট একই রকম আছে, ওয়েবসাইটে কোনো পরিবর্তন নেই, যেই রকম কালার, লেখা, যতগুলো গল্প ছিল, যা যা ছিল সবকিছু সেম, তাহলে সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট। সোজা হিসাব, কোনো পরিবর্তন হবে না। এরকম ওয়েবসাইট কি হতে পারে? মনে করো একটা গল্পের ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে 10টা গল্প আছে, তার মানে তুমি এখন গেলেও 10টা গল্প দেখবে, 10 বছর পরে গেলে 10টা গল্প দেখবে, মনে করো বাড়ায় নাই সেখানে, তাহলে সেটাকে আমরা বলবো কি? স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি? তার উল্টাটা, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, পরিবর্তন হবে। যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তনশীল তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন তোমাকে যদি আমি উদাহরণ দিই, আমরা ওয়েদারের ওয়েবসাইট বলতে পারি। তুমি সকালে যদি তোমার ওয়েদারের ওয়েবসাইটে গিয়ে দেখো একরকম দেখাবে টেম্পারেচার, তারপরে দুপুরে গেলে একরকম দেখাবে, বিকালে গেলে একরকম দেখাবে। তুমি যদি খেলা দেখার ওয়েবসাইটে যাও, প্রতি বলে বলে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে এইরকম ওয়েবসাইটকে বলবো ডাইনামিক ওয়েবসাইট। যেমন মনে করো এই যে এই ওয়েবসাইট, দেখো ইন্টারফেসটা কেমন, তুমি দৌড়ায় আসলা, দেখলা ওয়াও ওয়েবসাইটটা এরকম, ঠিক আছে, তুমি আবার দৌড়ে চলে গেলা, কোথায় গেছো সেটা তুমি ভালো জানো। এরপরে কিছুক্ষণ পর তুমি আবার আসলা, আসে দেখতেছো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, ওয়াও চেঞ্জ। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এটা বেসিক জিনিসটা আমরা বুঝতে পেরেছি, সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এখন আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো। তো স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো একটু ভালো করে বুঝো, বুঝার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমার মুখস্থ করা লাগবে না, আরেকবার জাস্ট রিভিশন দিলে তোমার সব মাথায় ঢুকে যাবে। প্রথমে আসি স্ট্যাটিক ওয়েবসাইট। কন্টেন্ট নির্দিষ্ট, স্বাভাবিক, এটা কোনো অনির্দিষ্ট না, চেঞ্জ হবে না, শুরুতে যতগুলো ছিল শেষেও ততগুলোই থাকবে স্ট্যাটিক ওয়েবসাইটে, এটাই তো স্বাভাবিক, কন্টেন্ট গুলো নির্দিষ্ট কন্টেন্ট থাকবে। আর ডাইনামিকে কন্টেন্ট পরিবর্তনশীল, বাড়তে পারে, কমতে পারে, এটা আমরা জানি না, এই জন্য এটাও পরিবর্তনশীল। দ্রুত লোড হয়, দেরিতে লোড হয়, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কোন ওয়েবসাইট দ্রুত লোড হয় এটা বলবে। স্ট্যাটিক, ডাইনামিক, কি অ্যান্সার হবে স্ট্যাটিক, দ্রুত লোড হয়। কেন? দেখো, তুমি যখন একটা ওয়েবসাইট লিখে সার্চ দাও, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার কাছে আসে না, কিছুক্ষণ সময় নেয়, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এরকম সময় নেয়। এখন স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো, এগুলো তাড়াতাড়ি চলে আসে। কেন? কারণ ডাইনামিক ওয়েবসাইট আসতে দেরি করে কেন, সেটা বুঝলে তুমি এটা বুঝবে এটা কেন তাড়াতাড়ি আসে। দেখো, তুমি যখন খেলা দেখার ওয়েবসাইটে সার্চ দাও, মনে করো ক্রিকবাজ আছে, আর অনেকগুলো ওয়েবসাইট আছে, সার্চ দাও, সার্চ দেওয়ার পর তোমার কাছে ওয়েবসাইটটা আসার আগে সে তখন ভিতরে ভিতরে কাজ করতে হয়। কি কাজ? সে তখন খোঁজ নিতে হয় যে হ্যাঁ এখন কত রান, এখন কত বল, কত ওভার, কে কে খেলছে, অনেক ইনফরমেশন সে অন্য জায়গা থেকে এনে তারপর তোমাকে দেখাবে। তার মানে সে অন্য জায়গা থেকে ডেটাগুলো আনতেছে, এবং বারবার যেহেতু চেঞ্জ হচ্ছে, তাকে বারবার এনে এনে তোমাকে দেখাতে হবে। সেজন্য সে ওই কাজ করতে গেলে তার একটু টাইম লাগবে, এরপরে এসে তোমাকে দেখাবে। এরকম ভিতরে আরো অনেক কাজ আছে, সে আগে করতে হয়, এরপর তোমাকে দেখাতে হয়। তার মানে কি? ওটা তোমাকে দেখাতে একটু টাইম নিবে, লোড হতে একটু দেরি হবে। আর স্ট্যাটিক ওয়েবসাইট, সে তো অন্য কারোর সাথে কোনো যোগাযোগ নাই, তার কাছে আগে থেকে যেটা ছিল সে তোমাকে সেটাই দেখাবে, এই জন্য এটা দ্রুত লোড হয়ে যায়। তাই স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়, আর ডাইনামিক ওয়েবসাইট দেরিতে লোড হয়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস কানেক্টেড থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে কে কানেক্টেড থাকে? ডেটাবেস। ডেটাবেস কানেক্টেড থাকে বলতে কি, যেমন স্ট্যাটিক একটা ওয়েব অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ফেসবুক। তুমি যখন ফেসবুক চালাও তখন কি দেখবা? ফেসবুক চালানোর সময় তুমি দেখবা তোমার প্রথমে ইমেল দেওয়া লাগছে, পাসওয়ার্ড দেওয়া লাগছে, তারপরে এই যে ইমেল পাসওয়ার্ড দিলা, এগুলো কি তাদের কাছে আছে না? আছে। কারণ তাদের কাছে এগুলো না থাকলে তুমি পরবর্তীতে অন্য মোবাইল দিয়ে যখন লগ ইন করবা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, সেটা কিভাবে লগ ইন হচ্ছে, তারা কেমনে বুঝতেছে যে হ্যাঁ এটা তুমি? কারণ তাদের কাছে ইমেল আর পাসওয়ার্ড আছে তোমার। তো তুমি যখন ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছ তখন তারা সেটা চেক করতেছে, চেক করে তারপর তোমাকে লগ ইন করতে দিচ্ছে।
এখন কথা হচ্ছে যে ওইখানে যে ইমেল আর পাসওয়ার্ডটা আছে এটা তারা কোথায় রাখছে, কোন এক জায়গায় রাখতে হয়েছে, এত ইউজার সবার কিন্তু ডেটাগুলো তারা রাখতে হয়। তো এই সবগুলো ডেটা যে রাখছে কোথায় রাখছে, অবশ্যই একটা ডেটাবেজে রাখছে। ডেটাবেজে কি রাখে, ইনফরমেশন রাখে। তো তোমার ডাইনামিক ওয়েবসাইট যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু ডেটাবেস থাকা লাগে, না হলে কিন্তু হয় না। ডেটাবেস থেকে তারপর ডেটা তোমাকে দেখায়। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস কানেক্টেড আসলে থাকে না, কারণ স্ট্যাটিক ওয়েবসাইট শুরুতে যা থাকে শেষেও তা থাকে, এখানে নতুন কোনো ডেটা আসেও না যায়ও না, তাই আমার কোনো ডেটাবেসের প্রয়োজন পড়ে না। তার মানে ডেটাবেস কানেক্টেড থাকে কোথায়, ডাইনামিকে। স্ট্যাটিকে ডেটাবেসের কোনো কানেক্টেডের প্রয়োজন নাই। ফেসবুক অবশ্যই একটা ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, ডেভেলপ করা সহজ, ইয়েস অবশ্যই। স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু সহজ জিনিস, দ্রুত লোড হয়ে যায়, শুরুতে যা থাকবে শেষেও তা থাকবে, কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা বানানো সহজ। আর এটা বানানো তুলনামূলক কঠিন, এখানে আরো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হয়। সর্বশেষ, এখানে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, এখানে ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়। ডাইনামিক ভাবে পেজ তৈরি বলতে কি, মনে করো তুমি একটা ই কমার্সের ওয়েবসাইট বানাচ্ছো যেটা ডাইনামিক ওয়েবসাইট, তোমার কাছে এখন 10টা প্রোডাক্ট আছে, তুমি 10টা প্রোডাক্ট একটা ওয়েব পেজের মধ্যে দেখাই দিছো। এখন তুমি হয়তো 1 বছর পরে তুমি আরো 10টা প্রোডাক্ট বাড়াইছো, এখন তোমার আরেক পেজ আরেকটা বাড়বে, হয়তো অন্য টাইপের। প্রথমে মেন্স প্রোডাক্ট ছিল, এখন ওমেন্স প্রোডাক্ট আনছো তুমি। তো এখন ওমেন্স প্রোডাক্টের জন্য আরেকটা পেজ হবে না অটোমেটিক, যখন ওমেন্স প্রোডাক্টে তুমি প্রোডাক্ট গুলো অ্যাড করবে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। তার মানে এটা নির্দিষ্ট কোনো পেজ থাকে না, পেজ ডাইনামিক ভাবে তৈরি হয়, কমে বাড়ে। এটা হচ্ছে আমাদের কিসে, ডাইনামিকের ক্ষেত্রে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে শুরুতে তুমি যতগুলো পেজ দিয়ে ওয়েবসাইটটা বানাইছো শেষও ততগুলো থাকবে। এই হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের বেসিক পার্থক্যগুলো। তো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। এই পার্থক্য যে শুধু খ নাম্বারের জন্য তা কিন্তু না, এটা কিন্তু এমসিকিউর জন্য। তোমাকে বলতে পারে নিচের কোনটি স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। 1 নম্বরে বললো কন্টেন্ট নির্দিষ্ট, 2 নম্বরে বললো দেরিতে লোড হয়, 3 নম্বরে বললো যে হচ্ছে ডেটাবেস কানেক্টেড থাকে না। আনসার হবে 1 ও 3। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই এখন তোমরা আমাকে বলো তোমরা কেমন বুঝতে পেরেছো স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের হিসাব নিকাশ কেমন বুঝতে পেরেছো আমাকে বলো। হ্যাঁ, কামরুল ইসলাম সজীব, ইয়েস। রামেন হোসেন, ভালো বুঝতে পেরেছো, ওকে ভেরি গুড। মোবাইলের চার্জ শেষ, ওকে ঠিক আছে। রাদান হোসেন সাউন্ড ক্লিয়ার, ওকে ভেরি গুড। রিয়ান ক্লিয়ার, হাসিবুল হাসান, রনি তালুকদার ক্লিয়ার। হাবিব ভাই এখানে জান্নাত শিকদার মানে বুঝি নাই। অনন্যা আক্তার ক্লিয়ার। ওমর আহমেদ, নির্জনা ইসলাম, ঝুমুর, জি ভাইয়া বুঝতে পেরেছি, ওকে ভেরি গুড ঝুমুর। মোহনা মহিমা, আলহামদুলিল্লাহ ভালো। ফারাবি, বুঝতে পেরেছি ভাইয়া। নাদিয়া সুলতানা, ওকে ভাইয়া ক্লাসের প্রথম দিক পাই না, সমস্যা নাই। এই যে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এসটিএমএল এর অংশ, সেগুলো দেখে সমস্যা নাই, পরবর্তীতে প্রথম অংশ দেখে নিই। অনেক ভালো, সবাই অনেক ভালো বুঝতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ সবগুলো টপিকই তোমরা বুঝতে পারবা। তুমি মনে করো যে চতুর্থ অধ্যায় পড়োই নাই কোনোদিন, তারপরে তুমি বুঝতে পারবে, আমি এটা বিশ্বাস করি। আমি এইভাবে তোমাদের ক্লাসটা ডিজাইন করছি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসো ওয়েবসাইটের হিসাব নিকাশ গেলে, এবার আসো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো কিন্তু 2 রকম আছে। তুমি একটা যদি বলা হয় ওয়েবসাইটের কাঠামো কত রকম, তুমি যদি বলে দাও যে 4 প্রকার, তাহলে কিন্তু হবে না, পার্থক্য কিন্তু আছে। দেখো ওয়েবসাইটের কাঠামো মূলত, যদি বলা হয় ওয়েবসাইটের কাঠামো মূলত কি, তো ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। তার মানে ওয়েবসাইটের কাঠামো মূলত 3 প্রকার: হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এই 3 রকম হয়ে থাকে একটা ওয়েবসাইটের কাঠামো। এখন এগুলো কি, ঠিক আছে, আর এই হোম পেজ কি, মূলধারার পেজ কি, উপধারার পেজ কি, সেটা আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো সবাই খেয়াল করো, আমি এখানে তো ইয়াহু চলে এসছে, ইয়াহুটা চেঞ্জ করে আবার গুগলে আসে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন এই যে চেঞ্জ করে আমরা আবার গুগলে চলে আসলাম, আমাদের চিরচেনা গুগল। এখানে মনে করো আমি একটা ওয়েবসাইট সার্চ দিলাম, সেটা হচ্ছে আই এডুকেশন, ঠিক আছে। iEducationBD.com, ঠিক আছে। মনে করো এই যে iEducationের ওয়েবসাইটটা আমি সার্চ দিয়ে আনলাম, এই যে এটা হচ্ছে iEducationের ওয়েবসাইট। এখন তুমি যদি এখানে খেয়াল করো, দেখো এখানে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু আছে, এই জায়গার মধ্যে অনেক জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রথম iEducation সার্চ দেওয়ার পরে দেখো iEducationBD.com এখানে লেখা আছে। সার্চ দেওয়ার পরে তুমি প্রথমে যেটা দেখতে পাচ্ছ, একদম শুরুতে যে পেজটা দেখতে পাচ্ছ, এই যে পেজটা দেখতে পাচ্ছ, এটাকে বলে হোম পেজ। শুরুর পেজটাকে কি বলা হয়, এই যে শুরুর পেজটাকে কি বলা হয়, হোম পেজ।
তোমাকে বলতে পারে একটা ওয়েবসাইটের প্রথমে যে পেজটা ওপেন হয় তাকে কি বলা হয়। কত দেওয়া আছে, অপশনে দেওয়া আছে হোম পেজ, কত দেওয়া আছে প্রথম পেজ, গত দেওয়া আছে মেইন পেজ। তুমি হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম পেজ দিয়ে দিতে পারো, কিন্তু এটা ভুল হবে। মনে রাখবে একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় হোম পেজ। এখন হোম পেজ থেকে তুমি যে পেজে যেতে চাও, মনে করো হোম পেজ থেকে আমি এখানে কোর্সেসে ক্লিক করলাম। হোম পেজ থেকে, হোম পেজে যা যা যত জায়গায় ক্লিক করা যায় যে কোনো এক জায়গা থেকে কোর্সেসে ক্লিক করলাম। একটা জায়গায় ক্লিক করার পরে এখন যে ওয়েবসাইট গুলো তুমি দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মূলধারার পেজ। তার মানে প্রথমটা হচ্ছে হোম পেজ। হোম পেজ থেকে সরাসরি যেসব পেজে যাওয়া যায় সেই পেজগুলোকে বলা হয় মূলধারার পেজ। আচ্ছা, তাহলে মূলধারার পেজ এখানে কতগুলো আছে? অনেকগুলো আছে। দেখো আমি আবার হোম পেজে যাচ্ছি। আমি যদি আবার হোম পেজে যাই, এই যে এটা হচ্ছে হোম পেজ। হোম পেজ থেকে এই যে মনে করো আমি এখানে ব্লগসে ক্লিক করলাম। ব্লগসে ক্লিক করলে এই যে যেটা আসছে এটা হচ্ছে আরেকটা মূলধারার পেজ, কারণ আমি হোম পেজ থেকে সরাসরি আসতে পারছি। আবার আমি যদি তোমাকে আরেকটা দেখাই, মনে করো যে হচ্ছে আমি এখান থেকে এই যে আমাদের এই জায়গায় মনে করো এই যে তোমাদের যে কোর্সটা ফাইনাল সাজেশন কোর্স, কোর্সের ফ্রি ক্লাস চলতেছে, এখন ফ্রি ক্লাস করতেছো, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করলে দেখো আরেকটা জায়গায় চলে আসছে, ঠিক আছে, কোর্স সংক্রান্ত জিনিস চলে আসে। তার মানে এটা কি? এটাও কিন্তু মূলধারার পেজ, কারণ আমি হোম পেজ থেকে সরাসরি আসছি। তো আমরা এটা বুঝতে পারলাম যে হোম পেজ থেকে সরাসরি যেসব পেজে যাওয়া যায় সেগুলো হচ্ছে মূলধারার পেজ। এবার 3 নম্বরে যেটা ছিল ভাইয়া উপধারার পেজ। উপধারার পেজ কোনটা? উপধারার পেজ হচ্ছে, মনে করো যে তুমি এখানে ইনস্ট্রাকটরসে ক্লিক করছো, ঠিক আছে, হ্যাঁ ইনস্ট্রাকশন না, এখানে মনে করো যে আমরা কোর্সে ক্লিক করি, ঠিক আছে, কোর্সে, এই কোর্সে 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 ক্লিক করলাম। আচ্ছা কোর্সে ক্লিক করলে এখানে আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই এটাকে বলবো আমরা মূলধারার পেজ, কারণ হোম পেজ থেকে সরাসরি আসছে। এখন এখান থেকে যদি আমি মনে করো যে এই যে এই যে এটাতে মনে করো এই কোর্সটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কি আসতেছে? এই যে তোমাদের এই কোর্সটার ডিটেল আসতেছে। এখন তুমি বলো এই যে যে আমি ডিটেলে আসলাম, এটাতে কিন্তু আমি হোম পেজ থেকে সরাসরি আসতে পারি নাই। আমি হোম পেজ থেকে কোর্সেসের পেজে গেলাম, সেখান থেকে তারপর এখানে আসলাম। এইগুলাকে বলবো উপধারার পেজ। সোজা হিসাব, প্রথমে যে পেজ ওপেন হয় সেটা হোম পেজ। হোম পেজ থেকে যেসব পেজে সরাসরি যাওয়া যায় সেগুলোকে বলবো আমরা মূলধারার পেজ। আর ওইসব পেজ থেকে আবার পরবর্তী যে পেজগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা উপধারার পেজ। তাহলে হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ, এই তিনটা জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এই তিনটা জিনিস আশা করি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। এই যে হোম পেজ প্রথমে যেটা ওপেন হয় মূলধারার পেজ, অর্থাৎ হোম পেজ থেকে সরাসরি যাওয়া যায় যেগুলোতে সেগুলো হচ্ছে মূলধারার পেজ। সেখান থেকে বাকি যে পেজগুলোতে যাওয়া যায় সেগুলো হচ্ছে উপধারার পেজ। এগুলোতে কিন্তু হোম পেজ থেকে সরাসরি আসা যায় না, এগুলোতে হোম পেজ থেকে মূলধারা যেতে হয়, তারপর এখান থেকে এখানে আসতে হয়। তাহলে আশা করি ওয়েবসাইটের যে 3 ধরনের কাঠামো আছে সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। থ্যাংক ইউ। এখন আসো পরবর্তীতে, আসো ওয়েবসাইটের কাঠামো কিন্তু এখানেই শেষ না, আবার আসো ওয়েবসাইটের কাঠামো। এটা হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামো 4 ভাগে ভাগ করা হয়, এটাই পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী কাঠামো 4 ভাগে ভাগ করা হয়। সেই 4 ভাগটা কি? প্রথমটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, 2 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, 3 নাম্বার হচ্ছে লিনিয়ার কাঠামো, 4 নাম্বার হচ্ছে কম্বিনেশন কাঠামো। তাহলে কি? হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার এবং হচ্ছে কম্বিনেশন কাঠামো। তাহলে আমরা এখানে 4 রকমের কাঠামো দেখলাম। এখন এই কাঠামোগুলো কি? এগুলো হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী। তার মানে কি বৈশিষ্ট্য থাকলে এটাকে হায়ারার্কিক্যাল কাঠামো বলবো। সোজা হায়ারার্কিক্যাল কাঠামোর আরেকটা নাম আছে যেটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। কেন বলা হয় এই কথা দেখো, তোমাকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে তুমি একটা কলেজের ওয়েবসাইটে গেলা, ঠিক আছে, একটা কলেজের হোম পেজে গেলা। এটা কলেজের হোম পেজে এসে তুমি 3টা জিনিস দেখলা, ঠিক আছে, মনে করো কলেজটার নাম এবিসি কলেজ, কিছু একটা নাম দিয়ে দিলাম। হোম পেজে এসে তুমি 3টা জিনিস দেখতে পাচ্ছ। এক জায়গায় লেখা আছে সায়েন্স, এক জায়গায় লেখা আছে মনে করো আর্টস, এক জায়গায় লেখা আছে মনে করো যে কমার্স। এখন তুমি হয়তোবা আর্টসে পড়ো, তোমার হচ্ছে একটা সাবজেক্ট আছে, মনে করো হিস্টোরি একটা সাবজেক্ট আছে, ওকে। তো এছাড়া আরো অনেকগুলো সাবজেক্ট আছে এখানে। তো তুমি ওই কলেজে ঢুকে দেখতে চাচ্ছ যে হিস্ট্রি সাবজেক্টে কোন টিচারের ক্লাস নেই, এরকম জানতে চাচ্ছ। তো এখন তুমি এখানে আসার পরে যে 3টা অপশন পাইছো, তুমি যদি হিস্ট্রির টিচারকেই খুঁজতে যাও তার মানে এই জায়গায় আসতে হবে তোমাকে। তুমি অবশ্যই সায়েন্সে ক্লিক করবা না, তুমি অবশ্যই কমার্সে ক্লিক করবা না,
তুমি অবশ্যই আর্টসে ক্লিক করে করে হিস্ট্রি পেজটা গিয়ে ওইখানে হিস্ট্রি সাবজেক্টের টিচার কোন টিচার সে টিচারের ডিটেলস তুমি দেখতে পারবা। তার মানে তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারতেছো তুমি কি এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা, না এখানে ক্লিক করবা, কোন দিকে যাবো সেটা তুমি হোম পেজ থেকে ডিসিশন নিয়ে ফেলতে পারতেছো। অর্থাৎ প্রথম যে পেজটা ওপেন হয় হোম পেজ, সেখান থেকে তুমি ডিসিশন নিতে পারতেছো কোথায় যেতে হবে তোমাকে। সো এইরকম পেজ যেগুলো থাকবে তাদেরকে বলবো আমরা হায়ারার্কিক্যাল কাঠামো। তার পরবর্তীতে আছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কাঠামো কি দেখো, নেটওয়ার্ক কাঠামো হচ্ছে এইরকম টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রে তুমি যে কোনো ওয়েব পেজ থেকে যে কোনো ওয়েব পেজে যেতে পারো। এর মানে কি, এর মানে মনে করো একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলা তোমার হচ্ছে ইয়ে আছে, এটাকে কি বলা হয়, পেজ আছে, পেজ আছে, অনেকগুলো পেজ আছে। এখন কোনো কারণে তুমি হচ্ছে এই পেজে আসো, এখন তোমার যাওয়ার প্রয়োজন এই পেজে। নর্মালি হতো কি তুমি হয়তো এটা থেকে এটাতে আসতে হতো, এটা থেকে এটাতে আসতে হতো, তারপর এখানে আসতে হতো। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে না তুমি এখান থেকে সরাসরি এখানে যেতে পারো, অর্থাৎ যে কোনো পেজ থেকে তুমি সরাসরি যে কোনো পেজে যেতে পারবা, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম। যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়ার যে সিস্টেম, সেই রকম টাইপের কাঠামোকে বলা হয় তোমার নেটওয়ার্ক কাঠামো। তার মানে নেটওয়ার্ক কাঠামো মানে এই যে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, সেটাকে বলবো আমরা কি, নেটওয়ার্ক কাঠামো। তাহলে নেটওয়ার্ক কাঠামোটা আমরা বুঝলাম। এরপরে আসল লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো মানে এখানে ওয়েব পেজ গুলো একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, একটার পর একটা এরকম সিরিয়ালি থাকে, ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। এই যে মনে করো তুমি যদি এই ওয়েব পেজে আসতে চাও, তুমি এখান থেকে এখানে আসতে হবে, তারপর এখানে আসতে হবে, বা এখানে যেতে হলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এখানে আসতে হলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, মানে একটা লাইন, একটা লিনিয়ার ভাবে এটা চলতে থাকে, যে একটা লিনিয়ার ভাবে এটা চলতে থাকে। তো এইরকম টাইপের যেগুলো মানে এগুলো নেক্সট নেক্সট বা প্রিভিয়াস প্রিভিয়াস দিয়ে আসা যাওয়া করতে হয়, সেগুলোকে বলবো আমরা লিনিয়ার ওয়েবসাইট। কি ওয়েবসাইট বলবো? লিনিয়ার ওয়েবসাইট। আচ্ছা, এরপরে আসো সর্বশেষ কম্বিনেশন ওয়েবসাইট। কম্বিনেশন মানে এটা নতুন কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে এই উপরের তিনটার সমন্বয়, হয় এই দুইটাকে সমন্বয় করে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, বা তিনটাকে সমন্বয় করে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, বা এই দুইটাকে সমন্বয় করে, অর্থাৎ একাধিক টাইপ, একাধিক গঠন টাইপের বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো ওয়েবসাইট বানানো হয় তাহলে সেটাকে বলবো কম্বিনেশন ওয়েবসাইট। যেমন এখনকার বেশিরভাগ ওয়েবসাইটই কম্বিনেশন ওয়েবসাইট, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট টাইপের থাকে না, কম্বিনেশন টাইপের ওয়েবসাইটই থাকে, ঠিক আছে। তাহলে এই কম্বিনেশন হচ্ছে এই উপরের যে তিনটা আছে, তিনটার মধ্যে যে কোনো দুইটা বা তিনটাকে নিয়েই যে ওয়েবসাইটের কাঠামো গঠন করা হয় সেটাকে বলবো আমরা কম্বিনেশন ওয়েবসাইট। এই বলে আমাদের এই HTML এর আগে যে বেসিক থিওরি অংশটা ছিল, থিওরি অংশটা শেষ। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে HTML এর বেসিক। থিওরির আরো একটা অংশ আছে যেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, সেটা আমরা লাস্ট ক্লাসের দিকে পড়বো, বা সৃজনশীল ক্লাসে ওটা পড়ে ফেলবো, কারণ ওটা শেষ, ওটা এখন জানার দরকার নাই। ওটা আমরা ক্লাসের শেষ ক্লাসের দিকে মানে HTML এর শেষ ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আসবো আমরা HTML এর বেসিক। তার আগে তোমরা আমাকে বলো HTML এর যে থিওরিটা ছিল সেই থিওরিটা তোমরা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা থিওরিটা, আমাকে সেটা একটু জানাও সবাই। আজকে থিওরি করাবেন শুধু না, আজকে থিওরি না, আজকে চলে আসছি এখন আমরা আমাদের ইয়েতে চলে আসছি, এটাকে কি বলা হয়, কোডে চলে আসছে, ঠিক আছে। যেমন ভাইয়া একজন যেমন জানতে চাইছে, যেমন আমাদের আই এডুকেশনের ওয়েবসাইট। আই এডুকেশনের ওয়েবসাইট একটা হাইব্রিড ওয়েবসাইট। কেমনে, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো মনে করো আই এডুকেশনের এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে, আমি হোম পেজে আসি, আগে হোম পেজটা আসতেছে, ওয়েট করো। এই যে এটা একটা হোম পেজ। এখন তুমি কোন একটা কোর্সে ভর্তি হতে যাচ্ছ, কোন একটা কোর্সে ভর্তি হতে যাচ্ছ, তাহলে তুমি কি করবে, অবশ্যই কোর্সেসে ক্লিক করবা। তার মানে তুমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারতেছো কি করবা। তুমি হয়তো এডুকেশন কোন একটা ব্লগ পড়তে যাচ্ছ, এই ব্লগসে ক্লিক করবা, তার মানে হোম পেজ থেকে তুমি ডিসিশন নিতে পারছো। যেমন আমি মনে করো এই কোর্সেসে ক্লিক করলাম, ক্লিক করে আমি হয়তো বা তোমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে ভর্তি হতে যাচ্ছি, আমি এখানে ক্লিক করলে এখানে চলে আসলাম। এখন নরমালি কি এখান থেকে হোম পেজে যাওয়া ইজি না, এখান থেকে কোর্সেসের পেজে যাইতে হবে, তারপর হোম পেজে যাইতে হবে। অর্থাৎ হিসাব অনুযায়ী কি কিসে যাওয়া উচিত, আগে এই যে কোর্সেসের পেজে আসবো, তারপরে হোম পেজে আসবো। কিন্তু আমি যদি চাই এখান থেকে সরাসরি হোম পেজে যেতে পারবো, কোথায়, এই যে দেখো আমি এই লোগোটাতে ক্লিক করলে সরাসরি হোম পেজে চলে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে হোম হায়ারার্কিক্যাল কাঠামো আছে, আবার নেটওয়ার্ক কাঠামো আছে, ঠিক আছে, এরকম আর কি, এরকম টাইপের। তাহলে এটা একটা হাইব্রিড ওয়েবসাইট, হাইব্রিড কাঠামো, বা এটাকে কম্বিনেশন বলা হয়, হাইব্রিড কাঠামো বলা হয়, মিশ্র কাঠামো বলা হয়। আশা করি এখন তোমরা এটা বুঝতে পেরেছো, হাইব্রিডটা এখন বুঝতে পেরেছো মোহনা, আশা করি।
ওয়েব ব্রাউজারের বোঝানোর কিছু নেই। ওয়েব ব্রাউজার হচ্ছে আমরা যে 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 অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট আমরা হচ্ছে ব্রাউজ করি, সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকেই বলা হয় ওয়েব ব্রাউজার, যেমন ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, মাইক্রোসফট এজ ইত্যাদি। আচ্ছা, এবার আসলে আমরা HTML এর বেসিকে চলে আসছি ভাই। আমরা HTML এর বেসিকটাই আলোচনা করি এখন। থিওরি অংশ যারা মিস করছো তারা বলবো তোমরা অবশ্যই দেখে নিবে, কারণ HTML থেকে থিওরিতেও কিন্তু অনেক প্রশ্ন আসে। এমনও হতে পারে একটা সৃজনশীল পুরো থিওরি দিয়ে আসবে। আমি তোমাকে বলে রাখছি, তুমি যদি এই থিওরি অংশটা জেনে থাকো, আজকে ক্লাস যে যতটুকু থিওরি পড়ালাম এই অংশটা যদি তুমি পড়ে থাকো, তুমি দেখবা, তুমি বোর্ড প্রশ্নটা ওপেন করো, দেখবা যে থিওরি থেকে যে প্রশ্ন আসছে সেগুলো এখান থেকে আসছে। আরেকটা প্রশ্ন আছে থিওরি, যেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, যেটা এই অধ্যায়ের লাস্ট টপিক, সেটা পরে পড়ানো হবে। আচ্ছা, এখন আর কথা না বলে HTML এর বেসিকে আসি। নরমালি HTML এর পূর্ণরূপ ক নাম্বার এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যেটার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে হচ্ছে আমরা HTML এর একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা তৈরি করে থাকি। যেমন ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই HTML। ঠিক আছে? তো এটা আবিষ্কার করেন কে? যিনি ওয়েব আবিষ্কার করছেন ওই ভদ্রলোক 1990 সালে স্যার টিম বার্নার্স-লি এই HTML আবিষ্কার করে থাকেন। এখন এখানে একটা প্রশ্ন আছে যেটা এমসিকিউ তে বিগত বছরে অনেকবার আসছে, সেটা হচ্ছে HTML এ যে কোডটা করবা, যে ফাইলে তুমি কোড করবে, এটা একটু সেভ করতে হবে, তাই না? তো এটা সেভ করলে যে নামে সেভ করো, কিন্তু লাস্টে একটা এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে আমাদের বিভিন্ন ছবির পরে আমরা দেখি না .jpg, .png এরকম লেখা থাকে। তো HTML এর ফাইলের পরেও কিন্তু একটা এক্সটেনশন দিতে হয়। সেই এক্সটেনশনটার নাম কি? সেই এক্সটেনশনটার নাম হচ্ছে .html বা .htm। এল না দিলেও চলে, দুইটাই রাইট। তার মানে HTML ফাইলের এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এটাও দেখবে তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ তে কোনো না কোনো বোর্ডে চলে আসছে, এটা শিওর থাকো যে .html বা .htm এটা হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন, .html বা .htm। আচ্ছা, এখন আসো, আমরা বললাম যে HTML দিয়ে আমরা কি করি? কোড করি, ওয়েবসাইট বানাই। তাহলে একটা ওয়েবসাইটে আমরা দেখি এই জায়গায় একটা লোগো থাকে, এই জায়গায় একটা ছবি থাকে, এই জায়গায় বড় করে একটা লেখা থাকে, এই জায়গায় ছোট ছোট লেখা থাকে। তার মানে এই যে এই জিনিসগুলো কিভাবে করা হয়, এগুলো করার জন্য এখানে যে বড় করে লেখা, এটার জন্য HTML এর একটা জিনিস আছে। আবার যে ছবি যুক্ত করা, এটার জন্য HTML এর আরেকটা জিনিস আছে। জিনিসটাকে একটু পরে আলোচনা করছি। এরপরে যে একটু ছোট ছোট লেখা, এর জন্য আরেকটা জিনিস আছে। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় এলিমেন্ট বা ট্যাগ। এলিমেন্ট বা ট্যাগ, তুমি যেই ট্যাগের ভিতরে যেটা লিখবা, ওই ট্যাগের কাজ যেটা, ওই লেখাটা ওই রকম ভাবে বিহেভ করবে। মনে করো আমি যদি বলি যে আমি একটা ট্যাগের নাম দিলাম, মনে করো যে হচ্ছে ট্যাগের নাম হচ্ছে বড় ট্যাগ। কি নাম? বড় ট্যাগ। এই যে ট্যাগের নাম হচ্ছে বড়। তো ট্যাগ লেখার নিয়ম হচ্ছে কেমন? আমি বলি এই এলিমেন্ট বা ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এই বড় প্রথমে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। HTML এর ব্র্যাকেটটা হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বড় রাখতে হবে। মানে ট্যাগের নামটা, ট্যাগের নাম আপাতত আমরা বড় দিতেছি, এবং ট্যাগটা ক্লোজ করতে হবে এরকম ভাবে। বড় লিখেই কিন্তু তুমি ট্যাগটা ক্লোজ করবা। তবে দুইটা যদি বড় বড় হয়, কোনটা শুরু কোনটা শেষ বোঝা যায় না। এজন্য ট্যাগটা যে শেষ হয়েছে সেজন্য তোমাকে স্ল্যাশ দিতে, এগুলো তোমরা জানো, তারপরও আমি একটু আলোচনা করে দিচ্ছি। এখন এর মাঝে যদি তুমি কিছু লেখো, মনে করো এর মাঝে তুমি লিখলা হচ্ছে HTML। কি লিখলা? HTML। তো এটা দেখাবে কি রকম? আমি বলি এটা দেখাবে তোমার বড় করে, যেহেতু বড় ট্যাগের মধ্যে লিখছো, তো বড় ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বড় করে দেওয়া। তুমি HTML পাবা এরকম লেখা। আবার একটা ট্যাগ আছে মনে করো ছোট, তাহলে এই যে ছোট ট্যাগ আমি লিখলাম, এবং ছোট ট্যাগ ক্লোজ করতে হবে কিভাবে? অবশ্যই এরকম একটা স্ল্যাশ দিয়ে, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তুমি আবার ছোট লিখলাম, লিখে এখন এর মাঝে যদি তুমি আবার ওই HTML-টাই লেখো, তাহলে কেমন দেখাবে? এই ছোট ট্যাগের কাজ হচ্ছে লেখাকে ছোট করে দেখানো। তখন তোমার HTML-টা এরকম এই HTML এই সাইজে দেখাবে। তার মানে কি করতেছি আমরা? যেই ট্যাগের মধ্যে লিখতেছি ওই ট্যাগের কাজ যেরকম, লেখাকে ওই রকম করে ফেলে। ওই ট্যাগের কাজ যেরকম, লেখাকে ওই রকম করে ফেলে। শুধু এটা লেখার ক্ষেত্রে না, ছবি অ্যাড করার ক্ষেত্রে একরকম ট্যাগ আছে, ভিডিও অ্যাড করার ক্ষেত্রে একরকম ট্যাগ আছে, তার পরবর্তীতে আরো অনেক আছে, লিস্ট বানানোর ক্ষেত্রে একরকম ট্যাগ আছে, হাইপারলিংক করার ক্ষেত্রে একরকম ট্যাগ আছে। সেগুলো আমরা দেখবো সামনে আস্তে আস্তে। তার মানে এই যে এলিমেন্টটা মেইনলি আমাদের বুঝতে হবে যে আমরা যে ট্যাগটা লিখবো সেই ট্যাগটা শুরুতে থাকবে এরকম এবং শেষে থাকবে এরকম স্ল্যাশ দিয়ে
এই লেখাটা থাকবে। এটাই হচ্ছে HTML এর এলিমেন্ট বা ট্যাগ। এই যে দেখো, আমরা যদি দেখি, আমরা সাধারণত একটা ওয়েব পেজে অনেক অংশ দেখে থাকি, যেমন হেডিং থাকে, কিছু প্যারাগ্রাফ থাকে, ফর্ম থাকে, ছবি থাকে, ইত্যাদি জিনিস থাকে। এই প্রত্যেকটা এক একটা HTML এর এলিমেন্ট। আর এলিমেন্ট লেখার নিয়ম হচ্ছে, প্রথমে শুরু করতে হবে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ওই এলিমেন্টের নাম দিতে হবে, এবং শেষ করতে হবে ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টের নাম দিব, তবে একটা স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এলিমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে, সেই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। যদিও এটা তো আমি জানি, তোমরা সবাই জানো, তোমরা অনেকে আমাকে বকা দিচ্ছ, আর এগুলো তো পারে। ভাই, অনেকে আছে এখনো পারে না। আমি চাচ্ছি সবাই যেন এই অধ্যায়ে পারে, ওইভাবে আমি পড়াচ্ছি। মাঝে মাঝে কিছু কিছু জিনিস তোমার মনে হতে পারে যে ভাই এটা তো পারে, তুমি একটু তোমার খারাপ লাগতে পারে যে এগুলো পারে, এগুলো পড়াচ্ছে কেন। তুমি সবার কথা চিন্তা করবা, পারো 2 মিনিট অপেক্ষা করো, তুমি যেটা পারো না সেটাও আসবে, সমস্যা নেই। সবসময় রাখবো, পারা জিনিস যখন পড়ো অন্য কারো থেকে, আবার মনে করো তুমি এটা পড়ছো অন্য জায়গা থেকে বা আমার থেকে পড়ছো, আবার যখন তুমি পড়বা নতুন কিছু হলেও শিখতে পারবা, এক ওয়ার্ড হলেও তুমি নতুন কিছু একটা জানতে পারবে, এটা শিওর থাকবে। আচ্ছা, এবার আসো HTML এর স্ট্রাকচার। এখন আমি যে HTML কোডটা করব, এই কোডটা আমরা আমাদের মন মতো করলে হবে না, তাদের কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাট গুলা ফলো করেই আমাদের কোড করতে হবে। ফরম্যাটটা কি সেটা হচ্ছে আমরা এখন দেখবো। দেখো, HTML এর যে ফরম্যাটটা, মেইন ফরম্যাট, সেটা হচ্ছে প্রথমেই এই যে হলুদ দেখতে পাচ্ছ HTML, এবং শেষ করছি HTML। তোমার HTML এর মধ্যে যত যা কিছুই লেখো না কেন, সবকিছু এই HTML ট্যাগের মধ্যে থাকবে। যে দেখো, HTML শুরু হলো, দেখো স্ল্যাশ দিয়ে HTML কিন্তু আমি শেষ করলাম। তার মানে এর মধ্যেই তোমার HTML এর A to Z সবকিছু তোমার লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার আসো, একটা মানুষকে যদি দুইটা অংশে ভাগ করতে চাও, কি করবে? একটা হচ্ছে হেড, মাথার অংশ, আরেকটা হচ্ছে বডি। একটা হচ্ছে হেড, আর বাকি অংশটা হচ্ছে কি? বডি। আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, HTML এর ক্ষেত্রে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে এই যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ, হেড, আর আরেকটা অংশ হচ্ছে বডি। আচ্ছা, এর মধ্যে আছে টাইটেল। এই টাইটেলটার কাজ কি? এই টাইটেলটার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের নামটা নির্দিষ্ট করে দাও। এখন তুমি বলতে পারো এটা আসলে কোথায় দেখায়, আমি তোমাকে সেটাও দেখাই দিচ্ছি। দেখো, এই যে আমি আই এডুকেশনের ওয়েবসাইটে আসছি, এখানে দেখছো লেখা আছে আই এডুকেশন, হোম/আই এডুকেশন, এই লেখাটা আসছে। এই লেখাটা কি জন্য আসে? ওই টাইটেলের মধ্যে যেটা লেখে সেটা এখানে দেখা। বুঝতে পেরেছো? ওই টাইটেলের মধ্যে যেটা দেখা সেটা এখানে দেখা। যেমন ইয়াহুর ক্ষেত্রে আমি বাংলাদেশ লিখে সার্চ দিয়েছিলাম, এই বাংলাদেশ সম্পর্কিত লেখা, এই জন্য উপরে দেখো ইয়াহুর লোগো দেওয়া আর বাংলাদেশ লেখা আছে। তো টাইটেলে যেটা লেখো সেটা আসলে একদম উপরে দেখায়। টাইটেলে যেটা লেখো সেটা আসলে একদম উপরে দেখায়। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে টাইটেলের কাজটা আসলে কি। ওকে, এখন আসো হেড। এই যে হেডের মধ্যে টাইটেলটা লিখতে হয়। এরপরে আসো বডি। এই বডি এর ভিতরে কি লিখতে হয়? ওয়েবসাইটে আমরা যা দেখি, ওয়েবসাইটের মেইন অংশ আমরা যা যা দেখি, সবকিছু এই বডির মধ্যে থাকে। তাহলে এখন যদি আমরা একটু দেখি যে এই কি HTML, কি HTML ডকুমেন্টের শুরু ও শেষ করতে HTML ট্যাগের মাধ্যমে। অর্থাৎ HTML যে ডকুমেন্টটা আমি লিখবো সেটা শুরু করতে হবে HTML ট্যাগের মধ্য দিয়ে, অর্থাৎ এর মধ্যে সব থাকতে হবে। হেড ট্যাগটা কি? যে হেড ট্যাগ, হেড ট্যাগটা হচ্ছে ওয়েব পেজ সম্পর্কিত তথ্য বহন করে। যেমন তোমার ওয়েব পেজের নাম কি হবে শিরোনামে, বা ওয়েব পেজের মধ্যে কি রকম টাইপের ফন্ট ব্যবহার করবা, ওয়েব পেজের মধ্যে কালার কি দিবা, এই সব জিনিস, আরো অনেক হিসাব নিকেশ আছে। বাংলা ভাষা সাপোর্ট করাইতে হলে কি করতে হবে না করতে হবে, কি কি জিনিস অ্যাড করতে হবে, অর্থাৎ ওয়েবসাইট সম্পর্কিত হিসাব নিকাশ গুলো, যে ইনফরমেশন গুলো যেগুলো অ্যাড করতে হবে না করতে হবে, তারপরে CSS ফাইল, অনেক হাবিজাবি জিনিস আছে, এগুলা হচ্ছে তোমার এই হেডের মধ্যে থাকে। ঠিক আছে? বাট হেডের মধ্যে এমন কিছু থাকে না যেটা বডিতে দেখায়। ওয়েব পেজে বা ওয়েবসাইটে যা দেখো তুমি সেটা কিন্তু বডিতে থাকবে, হেডের মধ্যে থাকবে না। হেডের মধ্যে বিভিন্ন ইনফরমেশন থাকবে, কি কালার ব্যবহার করতেছি, তার কি ফন্ট ব্যবহার করতেছি, বাংলা লেখা সাপোর্ট করতে হলে কি লিখতে হবে, এইসব জিনিস। তারপরে ওয়েবসাইটের উপরে টাইটেল, একদম উপরে, ওয়েবসাইটের বাইরের অংশ কিন্তু এটা, বডির মধ্যে না, ওইখানে দেখাতে হলে আমরা টাইটেল এগুলো লিখে থাকি হচ্ছে এই হেডের মধ্যে। ওয়েব পেজ সম্পর্কিত তথ্য বহন করে আমাদের এই হেড ট্যাগ। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আসো বডি। টাইটেলটা বলে আছে ওয়েব পেজের শিরোনাম ধারণ করে, এটা আমি একটু আগে দেখাইছি। এরপর আসো বডি। বডি হচ্ছে ওয়েব পেজের উপাদান ধারণ করে, উপাদান, আচ্ছা উপাদান বলেছে, উপাদান ধারণ করে। উপাদান ধারণ করে মানে ওয়েব পেজের মধ্যে যা যা আছে বা ওয়েবসাইটে যা যা আছে সবকিছু ধারণ করে এই HTML স্ট্রাকচার। তবে তুমি যে কাজ করবে, HTML যতগুলো কোডই করো, তুমি এর উপরে একটা জিনিস অবশ্যই লিখে দিবা, যদি এটা না লিখলেও চলে, বাট তুমি লিখে দিবা। ঠিক আছে? এই এই চিহ্নটা দিবা, ডক টাইপ, HTML, HTML টা ছোট হাতের, HTML।
এখন কথা হচ্ছে কেন আমি এটা দিব, দেখো এটা দিয়ে আসলে বুঝায় এই ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, অর্থাৎ তুমি নিচে যে ডকুমেন্টটা লিখতেছো সেটা টাইপ হচ্ছে HTML। তখন ব্রাউজার বুঝে ও আচ্ছা এটা একটা HTML কোড, আমি এখন HTML কোডের মতো বিহেভিয়ার করব। এটা আগে লেখা লাগতো, তখন ব্রাউজার বুঝতো না সহজে এটা কি কোড, এটা কি HTML কোড, XML কোড না অন্য কিছু, এটা বুঝতো না। এটা বোঝানোর জন্য এটা লেখা লাগতো, কিন্তু এখন ব্রাউজার অনেক স্মার্ট, এখন এটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না, এমনিতেই বুঝে যায়। ঠিক আছে, ব্রাউজারে এই HTML ট্যাগ দিয়ে বুঝে যায় এটা একটা HTML কোড, তাই এটা এই ডক টাইপ HTML লেখার প্রয়োজন নেই। তবে আমাদের বইতে আছে যেহেতু, আমরা আমাদের প্রত্যেকটা কোডের শুরুতে এই যে ডক টাইপ HTML এটা কিন্তু লিখবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে হবে। ওকে, HTML স্ট্রাকচারটা আমাদের শেষ। এখন আমরা আসবো আমাদের HTML এর কোডিং সম্পর্কিত হিসাব নিকাশ আলোচনা শুরু করব। এখন তোমরা আমাকে বলো HTML স্ট্রাকচারটা বুঝতে পেরেছো কিনা? এই যে আমরা ছবি, অডিও, ভিডিও যা যোগ করব সব কিন্তু এই বোর্ডের ভিতরে যোগ করব। তার আগে তোমরা আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো, ক্লিয়ার কিনা? তিনটে বিশে নিয়েছে না, তিনটে বিশ না, আমি ক্লাসের শুরুতে বলছিলাম 2:50 থেকে ক্লাস স্টার্ট করা শুরু করছিলাম। কারণ মনে করো আমি টাইটেল দিয়ে লাইভে ক্লিক করব এমন টাইমে হচ্ছে আবার সব অন্ধকার হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, আবার আসছে, আবার দিছে, আবার গেছে, এরকম এটা করতে করতে আর কি এতক্ষণ। আচ্ছা সবাই দেখি কে কে ক্লিয়ার। সরি, ফাহাদ আল নিসান বুঝতে পেরেছে, রামিন হুসাইন, মোহনা মহিমা, ইভা টাইটেল ফাঁকা রাখলে কিছু হবে না, কিছু হবে না। টাইটেল আসলে দেয় না বোর্ড পরীক্ষার প্রশ্নে। বোর্ড কোশ্চেনে সিকিউ প্র্যাকটিস করাবেন ভাই? অবশ্যই করাবো, হয়তোবা আজকে না, তবে আমি বলি যেমন হচ্ছে তোমাকে আমি পার্থক্য পড়াই দিছি কি স্ট্যাটিক আর ডাইনামিকের। এখন আমি একটা বোর্ড কোশ্চেন করাতে গিয়ে সেখানে দেখলাম স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্য জানতেছে, তখন কিন্তু আমি পড়াবো না, আমি বলবো আগের ক্লাসে পড়াইছি। তাই তুমি বোর্ড কোশ্চেন করতে গেলে এই ক্লাস করা অবশ্যই জরুরি, কারণ এই ক্লাসে আমি বোর্ড কোশ্চেনের অ্যান্সার গুলো দেখা দিচ্ছি। পরবর্তীতে যখন আমি বোর্ড কোশ্চেন সমাধান করাবো তখন যখনই দেখবে এটা পড়াই ফেলছি তখন আমি তোমাকে বলবো আগের ক্লাসে পড়াইছি, আগের ক্লাসে পড়াইছি, ওটার পড়াবো না। নতুন কিছু আসলে তখন আমরা পড়াবো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন কিছু আসবে না, দুই একটা জিনিস নতুন আসবে, কারণ আমার ক্লাস ডিজাইন করাই আছে, আমি জানি কি কি পড়াইতে হবে কি কি পড়াইতে হবে না। তাই তোমাকে অবশ্যই এই ক্লাস করতে হবে, কারণ এই ক্লাসে তোমার বোর্ড কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে, যেটা তুমি এখন না বুঝলো, যখন আমি সলভ করাবো বোর্ড কোশ্চেন তখন তুমি বুঝতে পারবে। রুটিনে একটা থেকে একটা তোমাদের তো আজকে পোস্ট করে দেওয়া হয়েছিল তো ভাইয়া, তেমন না? জি স্যার, সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই বুঝতে পেরেছে। সান্ডা আর্ট করে দেন। আচ্ছা সান্ডা আর্ট, ঠিক আছে, সান্ডা আর্ট করে দিব, সমস্যা নেই। HTML কোড দিয়ে সান্ডা আর্ট করা যায়। পরে তো তোমরা আর ICT ক্লাস করবে না, ওই সান্ডা নিয়ে চলে যাবা কফিলের কাছে। ভাইয়া কল স্প্যান রো স্প্যানের কিছু ট্রিক শিখায় দিয়েন, হাজার পারার পরও মারা খায়। আচ্ছা তোমার টেবিল যখন করাবো আমি তোমাকে বলছি টেবিল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, তোমার ওই যে যেটা খাও বলতেছো সেটা আর খাবা না, ঠিক আছে? ওয়েব পোর্টাল কি? মোহনা বলতেছে ওয়েব পোর্টাল কি? গুড কোশ্চেন। ওয়েব পোর্টাল হচ্ছে মনে করো এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গিয়ে তুমি মনে করো আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি, সেখানে প্রত্যেক বাংলাদেশের মোটামুটি সবগুলা পত্রিকার লিঙ্ক দেওয়া আছে। মনে করো শুধু লেখা আছে প্রথম আলো, পরে লেখা আছে কালের কণ্ঠ, পরে লেখা আছে দিনের কণ্ঠ, পরে লেখা আছে পরশু দিনের কণ্ঠ, এরপরে লেখা আছে দ্বিতীয় আলো, তৃতীয় আলো, তারপরে লেখা আছে ডেইলি স্টার, যা যা আছে সবকিছু লেখা আছে। এখন তুমি আমার ওয়েবসাইটে আসলা, কারণ তুমি কি কি জন্য আসছো? এখানে আসলে তুমি সবগুলো ওয়েবসাইটের পত্রিকার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছ। এখন তোমার দরকার হচ্ছে পরশু দিনের কণ্ঠের ওয়েবসাইটে যাবা, তাহলে তুমি পরশু দিনের কণ্ঠে ক্লিক করবো, তাহলে পরশু দিনের কণ্ঠে চলে যাবা, ঠিক আছে না? তারপরে হচ্ছে তোমার মনে করা দরকার হচ্ছে আমার প্রথম রাতে যাওয়া দরকার, তাহলে তুমি প্রথম রাতে ক্লিক করবে, প্রথম রাতের ওয়েবসাইটে চলে যাবা, ঠিক আছে না? তো তারপর হচ্ছে তোমার মনে করো ডেইলি মুনের ওয়েবসাইটে যাওয়া দরকার, তুমি ডেইলি মুনে ক্লিক করলে ডেইলি মুন, তার মানে তুমি আমার ওয়েবসাইটে আসলে তুমি অনেকগুলো জায়গায় চলে যেতে পারতেছো, ঠিক আছে? তো আমার ওয়েবসাইটে যেমন অনেকগুলো ওয়েবসাইটের লিংক এনে আমি হাইপার লিংক করে ফেলছি, তাহলে এটাকে আমি বলবো ওয়েব পোর্টাল, ঠিক আছে? যেখান থেকে আমি অনেকগুলো ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হচ্ছে ওয়েব পোর্টাল বলবো, ঠিক আছে? ভাইয়া চ্যাপ্টার গুলো কুইক শেষ করে দিন, কুইক শেষ করে দিব, ঠিক আছে?
আচ্ছা, HTML স্ট্রাকচার শেষ হলো। এর মধ্যে কিন্তু যারা রেস্ট চাইছে রেস্ট কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু 2 মিনিট পরে নাই। এবার আসো হেডিং ট্যাগ। হেডিং। হেডিং ট্যাগটা কি? হেডিং ট্যাগ হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি, মনে করো একটা ওয়েবসাইটে যদি আমরা অপেক্ষা করো, ক খ নাম্বারের প্রশ্ন আছে সেগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, তুমি কি যে বলতেছো এতক্ষণ, তাহলে কি পড়াইলাম? ভাই মাদ্রাসা বোর্ডে কমন আসবে? অবশ্যই আসবে। দেখো হেডিং ট্যাগ কি? যখন তুমি কিছু একটা লিখতে যাও, মনে করো তুমি এখন মনে করো যে হচ্ছে সান্ডা এখন খুব বেশি মানে ভাইরাল টপিক, তাই না? তো তোমাকে হয়তো মনে করো সান্ডা সম্পর্কিত, ঠিক আছে, একটা আর্টিকেল লিখতে হবে। তো এখন মানুষ এটা পড়বে কিভাবে? তোমার টাইটেল দেখে, তুমি আসলে কি লিখছো টাইটেলে সেটা দেখে মানুষ পড়বে। তো তুমি এখানে লিখতে পারো যে টাইটেলে কি লিখবা, মনে করো যে হচ্ছে এ কি করলো সান্ডা, ঠিক আছে, এ কি করলো সান্ডা। পরে হয়তো তুমি নিচে লিখতেছো সান্ডা এরকম একটা প্রাণী, তৃণভোজী প্রাণী, মরুভূমিতে থাকে, বাংলাদেশে থাকে না। গুইসাপ আর সান্ডার মধ্যে পার্থক্য আছে। সান্ডা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সৌদি আরবে কফিলের ছেলেকে খাওয়ানোর জন্য কফিলকে গিফট করে থাকে মানুষ, এই এটা এখন ভাইরাল টপিক এই। তো মানুষ এটা পড়বে কি জন্য? তোমার এই টাইটেলটা দেখে। এটা কিন্তু একটু দেখতে বড়, লেখাগুলো একটু মোটা এরকম হয়ে থাকে। এগুলো কি বলে? হেডিং। এগুলোকে কি বলবো আমরা? এগুলোকে বলবো আমরা হেডিং। তো এটা হচ্ছে আমাদের হেডিং। আর এরপরে হচ্ছে এই হেডিং সম্পর্কিত আমাদের যে সান্ডা সম্পর্কিত কাহিনী, সে কাহিনীগুলো এখানে থাকবে। বাট হেডিংটা কিন্তু এখানে থাকবে। হেডিং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় হয়, আবার এর থেকে একটু ছোট হতে পারে, আর একটু ছোট হতে পারে, ঠিক আছে। তুমি পত্রিকা নিলে দেখবে প্রথম পেজে যে হেডিংটা থাকে সেটা আল্লাহ দিলে মাশাআল্লাহ দিলে এরকম একটা হেডিং থাকে, ঠিক আছে না? এরকম একটা হেডিং থাকে। এর পরের পেজের হেডিংটা হয়তো বা একটু ছোট হয়। তো এগুলোকে বলা হয় হেডিং। তা আমাদের অবশ্যই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু হেডিং লাগে। তো এই হেডিং করতে গেলে এই হেডিং লেখাগুলোকে মোটা করে বড় করে দেখানোর জন্য যে ট্যাগ ব্যবহার করতে হয়, সেই ট্যাগগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ থাকে 6টি। কয়টি থাকে? 6টি। সবাই লিখে ফেলো। হেডিং ট্যাগ থাকে 6টি। সেই 6টি হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। দেখো হেডিং ট্যাগ, মোট হেডিং ট্যাগ হচ্ছে 6টি। সেই 6টি হেডিং ট্যাগ কি? H1 থেকে H6 পর্যন্ত। H1 ট্যাগের মধ্যে যা লিখবো সেটা দেখো একটু বড় করে দেখাবে। H2 ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা একটু ছোট দেখাবে। H3 ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা আরেকটু ছোট দেখাবে। এরকম সর্বশেষ H6 ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা আরো অনেক বেশি ছোট দেখাবে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে হেডিং ট্যাগটা কি। হেডিং ট্যাগ হচ্ছে আমাদের কোনো লেখার হেডিংটা দেখানোর জন্য, এবং সেটা বড় ছোট। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে হেডিং ট্যাগটা আসলে কি, হেডিং ট্যাগের কাজ কি, সেটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। তাহলে হেডিং ট্যাগ নিয়ে শেষ। আজকে আর কোড করে দেখাচ্ছি না। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের কোড করে দেখাইতাম। আজকে আর কোড করে দেখাচ্ছি না, কারণ আমি জানি তোমরা মিনিমাম কোডটা জানো। যেমন আমি এখানে একটু বলে দিই, মনে করো আমি যদি এখন সান্ডা লেখাটা অনেক বড় করে দেখাইতে চাই, তাহলে আমি এখানে কি করব? আমি হচ্ছে এই হেডিং ট্যাগের মধ্যে, এই H1 ট্যাগের মধ্যে, দেখো এই H1 ট্যাগের মধ্যে যদি আমি সান্ডা লিখি আর H1 থেকে ক্লোজ করে দেই, তাহলে এই লেখাটা অনেক বড় করে দেখাবে, একটু মোটা করে অনেক বড় করে দেখাবে সান্ডা। যদি এটা H1 না লিখে যদি আমি H2 ট্যাগের মধ্যে এই সান্ডাটা লিখি, তাহলে এই H2 ট্যাগের মধ্যে সান্ডা লিখলে এটাও বড় করে দেখাবে, তবে এটা থেকে একটু কম, ঠিক আছে, এরকম হয়তো বা দেখাবে। আর সর্বশেষ এরকম হচ্ছে H6 ট্যাগ, এটার মধ্যে লিখলে সান্ডাটা এই আরেকটু একদম ছোট দেখাবে। তার মানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ H6। এই এমসিকিউটা পরীক্ষায় আসবে, তুমি লিখে রাখো। তুমি মিনিমাম 3 থেকে 4টা বোর্ডের মধ্যে এই হেডিং ট্যাগ সম্পর্কিত এমসিকিউ পাবা, ঠিক আছে? হেডিং ট্যাগ সম্পর্কিত এমসিকিউ পাবা। তাহলে হেডিং ট্যাগের হিসাব নিকাশ আমাদের শেষ হলো। আশা করি হেডিং ট্যাগ কি জিনিস বুঝতে পেরেছো। এবার আসো প্যারাগ্রাফ ট্যাগ। ওই যে সান্ডার কাহিনী আমি লিখলাম না, সান্ডার কাহিনী, এখানে কি ছিল? এখানে ছিল এই সান্ডার হিসাব নিকাশ অনেক বড় করে কি করলো সান্ডা। এরপরে লেখাগুলো যেগুলো আছে, এই যে পরের লেখাগুলো নরমাল টেক্সট যেগুলো, এগুলোকে লিখতে হলে আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ।
এই প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে নর্মাল পি ট্যাগ, শেষ। এই পি ট্যাগ, এই কাহিনী যা আছে সবকিছু পি ট্যাগের মাঝখানে লিখে দেবো, তাহলে এটা দেখাবে একদম নর্মাল টেক্সটের মতো, ঠিক আছে, নর্মাল লেখার মতো, যেটা সেটাকে আমরা বলবো প্যারাগ্রাফ। অর্থাৎ কোনো একটা অনুচ্ছেদ, কোনো কিছু একটা নর্মাল লেখা লিখতে গেলে আমরা সেটা পি ট্যাগের মধ্যে লিখবো, সেটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ H6। ওকে, ভেরি গুড। এরপরে আসো আমরা এই যে দেখো একটা প্যারাগ্রাফ, নর্মাল প্যারাগ্রাফ দেখালো। আচ্ছা, এরপরটা কি? এরপরটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ দেখছিলাম সবগুলো ট্যাগের কিন্তু একটা শুরু এবং শেষ ছিল। যেমন H1 ট্যাগের ক্ষেত্রে যদি আমি বলি, H1 ট্যাগ শুরু হয়েছিল এবং অবশ্যই H1 ট্যাগ ক্লোজও হয়েছিল। ক্লোজ হয়ে আমরা কিভাবে বুঝি? এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকলে আমরা বুঝি যে হচ্ছে H1 ট্যাগ ক্লোজ হয়েছে। তো আবার পি ট্যাগের ক্ষেত্রেও শুরু হয়, শেষ হয়। এর আগে আমরা যে ট্যাগগুলো দেখলাম যে ট্যাগের শুরু থাকবে, শেষ থাকবে। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যাদের একটাই থাকে, এই যে এই অংশটা থাকে না, ঠিক আছে, এই যে এটা থাকে না, তার মানে এই যে একটাই থাকে, সেই ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ। সেগুলোর কি কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এরকম কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো কি কি দেখো। প্রথমে হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কাজ কি? কোনো একটা লাইনকে ব্রেক করে দাও। যেমন মনে করো আমি এখানে একটা কিছু একটা লিখতেছি, ঠিক আছে, মনে করো আমি এখানে কি লিখতেছি, আমি এখানে লিখতেছি মনে করো যে আমার নাম কাশেম, আমি আমার ভাইয়ের নাম হাশেম, আমার দাদার নাম লাসেম, তারপরে আমার এর নাম তাসেম, লিখলাম। এরপরে মনে করো আমার পরিবার সম্পর্কিত কথাবার্তা লিখলাম। এবার আমি লিখতে চাচ্ছি, তারপরে আচ্ছা এতটুকু লিখলাম, ঠিক আছে, পরিবার সম্পর্কিত। এবার আমি আমার শিক্ষাগত যোগ্যতা লিখবো, ঠিক আছে, আমি কোথায় কোথায় পড়ালেখা করেছি, ঠিক আছে। তো তো শিক্ষাগত যোগ্যতা আমি চাইতেছি না এখানে লিখতে, আমি চাইতেছি কি যে এই লাইন থেকে শুরু হোক, মানে মানে এখান থেকে শুরু না হয় পরের লাইন থেকে শুরু হোক। তা আমি এখানে লিখলাম যে আমি 1990 সালে 8 পাস করেছি, 1992 সালে আমি চাকরির পরীক্ষা দিয়েছি, আমি 1992 সালে, এই কাহিনী লিখলাম তুমি। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এতটুকু লেখা হয় নাই। কেন হয় নাই? এই কাজটা করে হচ্ছে তোমার ব্রেক ট্যাগ। কিভাবে? অর্থাৎ তুমি যদি একটা পি ট্যাগের মধ্যে এই সব কিছু লেখো, মনে করো এই পি ট্যাগ শুরু হলো, এই পি ট্যাগের মধ্যে তুমি এই সব কিছু তুমি মনে করো যে লিখলা, এই পি ট্যাগটা ক্লোজ করলাম। ওই যে তুমি যেখান থেকে নতুন লাইন শুরু করতে যাচ্ছ, মনে করো এই পরে আমি আর লেখা দিতে চাচ্ছি না, যেখান থেকে নতুন লাইন শুরু করতে চাইতেছো ওইটা শেষ হওয়ার পরে, মনে করো ওইটা এখানে শেষ হইলো, ওইটা শেষ হওয়ার পরে তুমি এখানে একটা ট্যাগ ব্যবহার করবে, যে ট্যাগটার নাম হচ্ছে বিআর, এই পি ট্যাগের ভিতরেই। তো তুমি যেখানে বিআর ট্যাগ ব্যবহার করছো, এর পরবর্তী থেকে যে লেখাগুলো আছে সেগুলো নতুন লেখা, নতুন লাইন থেকে যাবে। ওই লাইনে জায়গা থাকলো আর ওই লাইন থেকে যাবে না, এর পরবর্তী অংশগুলো নতুন। অর্থাৎ বিআর এর কাজ হচ্ছে ব্রেক করে দেওয়া, লাইনকে ব্রেক করে দেওয়া। অর্থাৎ এই লাইনটা চলতেছিল, বাট ব্রেক করে দিবে, পরের অংশটা নতুন লাইন থেকে চলতে থাকবে। এটাই হচ্ছে বিআর ট্যাগের কাজ। আশা করি বুঝতে পেরেছো ব্রেক ট্যাগ কি কাজ করে থাকে। তাহলে এই ব্রেক ট্যাগ আমরা বুঝলাম। এরপর হচ্ছে এইচআর ট্যাগ, এটাও একটা এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। ব্রেক ট্যাগের যেমন শুরু শেষ থাকে না, অর্থাৎ ব্রেক ট্যাগের ক্ষেত্রে যেরকম এই ব্রেক ট্যাগ শুরু হয় তারপর শেষ হয়, এরকম কিন্তু ব্রেক ট্যাগে নাই, শুধু একটাই ব্যবহার করা, সিঙ্গেল, শেষ। এরপর আরেকটা ট্যাগ আছে হচ্ছে এইচআর ট্যাগ। মনে করো আমি চাচ্ছি এই লেখাটার পরে এইরকম একটা দাগ থাকতে, হরিজন্টাল রুল, এইরকম যদি একটা দাগ রাখতে চাই আমরা, তখন আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে এইচআর ট্যাগ। তুমি যেই জায়গায় এইচআর লিখবা সেই জায়গা থেকে, মনে করো তুমি এই লেখাটা একটা পি ট্যাগের মধ্যে লিখছো, ঠিক আছে, একটা পি ট্যাগের মধ্যে এই সব কাহিনী লিখে পি ট্যাগটা ক্লোজ করছো, এই যে থাকে পর্যন্ত পি ট্যাগের মধ্যে লিখছো। এরপর তুমি চাও এরকম একটা দাগ হোক, তো তুমি এরকম একটা দাগ দিতে হলে তুমি পরবর্তীতে এই পি ট্যাগ শেষ হওয়ার পরে তুমি এইচআর শুধু এতটুকু ব্যবহার করবা, এরকম একটা হরিজন্টাল রুল হয়ে যাবে। এটাই হচ্ছে এইচআর ট্যাগের কাজ, হরিজন্টাল রুল। সর্বশেষ হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ক্ষেত্রে অর্থাৎ ছবি যুক্ত করতে হলে যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আইএমজি। এই আইএমজি ট্যাগটাও কিন্তু তোমার সিঙ্গেল বা ব্রেক, আমাদের হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। কেন? কারণ এটার কোনো ক্লোজ অর্থাৎ স্ল্যাশ আইএমজি ব্যবহার করা হয় না। এছাড়াও আরো একটা ফাঁকা ট্যাগ আছে যেটা হচ্ছে মেটা, ঠিক আছে, মেটা ট্যাগ, ঠিক আছে। মেটা ট্যাগ দিয়ে হচ্ছে বিভিন্ন ওই হেড ট্যাগের মধ্যে মেটা ট্যাগটা লেখা হয় আর কি, বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কিত তথ্য অ্যাড করার জন্য। তাহলে আমরা আশা করি ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ জিনিসটা কি সেটাও আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেলাম, বুঝতে পারলাম। আচ্ছা, এর পরবর্তীতে আসি ফরম্যাটিং ট্যাগ, ঠিক আছে। আমরা এখন ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে একটু আলোচনা করব, যে ফরম্যাটিং ট্যাগ জিনিসটা আসলে কি সে সম্পর্কে আমরা একটু সবাই জানার চেষ্টা করি। ওকে, ফরম্যাটিং ট্যাগ দেখো, ফরম্যাটিং ট্যাগ কি? ফরম্যাটিং মানে হচ্ছে সোজা হিসাব মেকআপ করার ট্যাগ, ঠিক আছে। অর্থাৎ মানুষ মেকআপ করে কেন? তার চেহারার একটু পরিবর্তন জন্য, দেখতে একটু সুন্দর দেখানোর জন্য, এইরকম কারণেই তো মেকআপটা করে থাকে, তাই না? ফরম্যাটিং ট্যাগটাও এরকম,
লেখাকে মেকআপ করানো হবে। লেখাকে কেমনে মেকআপ করে? লেখাকে মেকআপ করে মনে করো যে তুমি বললা যে মাই নেম, কি রে নেম লিখতে এম লিখে লাইছে। আচ্ছা, মাই নেম ইজ এক্স। ওকে, তুমি দেখো এখানে মাই লেখাটা তুমি নরমালি লিখছো, কিন্তু নেম লেখার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিছো। ইজ লেখাটা আবার ইটালিক বানাই ফেলছো। এরকম বাঁকা লেখাকে কি বলা হয়? ইটালিক। আবার তোমার নামটা তুমি একটু মোটা করে লিখছো। সো কোনো কিছুর নিচে এরকম যে দাগ দেওয়াটাকে সেটাকে বলা হয় আন্ডারলাইন। সেটাকে কি বলা হয়? আন্ডারলাইন। আর এরকম বাঁকা করে যে লেখাটা সেগুলোকে বলা হয় ইটালিক। কি বলা হয়? ইটালিক। আর মোটা করে যে লেখাগুলো সেগুলোকে বলা হয় বোল্ড। সেই লেখাগুলোকে কি বলা হয়? বোল্ড। তা আশা করি বুঝতে পেরেছো যে এই যে লেখাগুলোকে এগুলোকে বলা হয় মেকআপ। তো এরকম মেকআপ করতে হলে আমাদের কি ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব এখন। এছাড়া আরো কিছু মেকআপের স্টাইল দেখাই, যেমন এই যে H2O বা A স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? এই যে টুটা নিচে, এই যে টুটা উপরে, এই টুটা উপরে, এদেরকে নিচে নামাইতে উপরে উঠাইতে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে HTML এর ফরম্যাটিং ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। এছাড়া আরো দেখাই, ফরম্যাটিং ট্যাগ আরো আছে। ফরম্যাটিং ট্যাগ হচ্ছে এরকম লেখা থাকবে, যেমন মনে করো তোমাদের মনে করো HSC এর মাঝখানে এরকম পেট কাটা, ঠিক আছে? এই কাটা দাগটাও কিন্তু করা যায়। কোন ট্যাগ ব্যবহার করে সেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে? মানে ফরম্যাটিং ট্যাগ গুলো কি কি সেগুলো এখন আমরা দেখবো। এগুলোকে বলা হয় মেকআপ ট্যাগ। তো মেকআপ করার জন্য যেসব জিনিস তোমরা ব্যবহার করো, এখানে এই মেকআপ ট্যাগের ক্ষেত্রে এরকম কয়েকটা জিনিস আছে, সেগুলো আমরা এখন দেখবো। এই যে দেখো চলে আসছে, ঠিক আছে? প্রথমে যদি আমি তোমাদেরকে এখানে দেখাই, এখানে প্রথমে আছে বি ট্যাগ। এই বি ট্যাগের কাজ কি? লেখাকে বোল্ড বা মোটা করার জন্য। তো এটা কিভাবে আমি ব্যবহার করতে পারি দেখো, আমি তোমাকে বলি। মনে করো আমি এখানে একটা পি ট্যাগের মধ্যে আমি লিখলাম, এই যে একটা পি ট্যাগের মধ্যে আমি লিখলাম যে মাই নেম ইজ এক্স, ঠিক আছে? পি ট্যাগটা আমি এখানে ক্লোজ করে দিলাম। এই যে পি ট্যাগটা, এখন আমি চাচ্ছি এক্স লেখাটাকে একটু মোটা করে দেখানোর জন্য, ঠিক আছে? আমার এগুলো ঠিক থাকবে, বাট এক্স লেখাটা মোটা করে দেখাইতে হবে। তুমি কি করবা? এই এক্স এক্স যে নামটা আছে তোমার নাম, সেই নামের আগেও পরে এই বিটা অ্যাড করে দিবে, বোল্ড ট্যাগ বি। এই যে বি ট্যাগের কাজ কি? লেখাকে মোটা করে। মানে এই বি ট্যাগ শুরু করলাম, এক্স এর শেষে বি ট্যাগ শেষ করে দিলাম। তাহলে বি ট্যাগের মধ্যে কে রইলো? এক্স রইলো। তার মানে এক্স লেখাটাকে মোটা করে দেখাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বি ট্যাগের কাহিনী, ঠিক আছে? এইভাবে হচ্ছে লেখাকে মোটা করে দেখানো যায়। তাছাড়াও বি ট্যাগ ছাড়া আরো একটা ট্যাগ আছে যেটা হচ্ছে লেখাকে মোটা করে দেখায়, সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। লেখাকে মোটা করে দেখায়। এরপর যদি ওই আমি আমার নামের শেষে আন্ডারলাইন চাই, নিচে দাগ চাই, তাহলে আমি এরকম এই আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ব্যবহার করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? ইউ ট্যাগ মনে করো আমি এখানে লিখলাম যে হচ্ছে পি ট্যাগের মধ্যে হি ইজ এ বয়, ঠিক আছে? তো এই পি ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি বয়ের নিচে আন্ডারলাইন থাকুক, তাহলে বয়ের আগেও পিছে ইউ ট্যাগ, ইউ ট্যাগ ব্যবহার করে দাও। শেষ ইউ ট্যাগ দিয়ে শুরু করবে, ইউ ট্যাগ শেষ করবে, এর মাঝখানে বয় থাকবে, বয়ের নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এই আন্ডারলাইনের জন্য আরো একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে আইএনএস, ইনসার্ট বুঝায় আর কি। তারপরে লেখাকে ইটালিক করতে যদি চাও, বাঁকা করতে চাও, তখন আমরা আই ট্যাগ ব্যবহার করব। লেখাকে ইটালিক বা বাঁকা করতে গেলে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটাকে হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগের মাধ্যমে লেখাকে আমরা বাঁকা করব। অথবা আই বাদে আরেকটা ট্যাগ আছে ইএম ট্যাগ, লেখাকে এমফাসাইজ বাঁকাই করে থাকে, ঠিক আছে? এই লেখাকে যদি বাঁকা করে থাকে তাহলে আমরা আই ট্যাগ লিখবো। আচ্ছা, এরপর সুপ ট্যাগ কি? সুপ ট্যাগ হচ্ছে লেখাকে সুপারস্ক্রিপ্ট দেখাতে। এই যে এর উপর স্কয়ার আছে, এই স্কয়ারটা করতে হলে আমরা সুপ ট্যাগ ব্যবহার করে থাকবো। তাহলে সুপ ট্যাগ কিভাবে ব্যবহার করব? মনে করো এখানে লেখা আছে এ স্কয়ার। এই স্কয়ারের জন্য কোড কি হবে? তুমি একটা নরমাল পি ট্যাগের মধ্যে তুমি লিখবা এ টু, স্কয়ারটা আমি একটু পরে লিখলাম আর কি, কারণ মাঝখানে ট্যাগ হবে। কি করবা? এই যে পি ট্যাগের মধ্যে এ টু লিখছো, এ টু লিখলে তোমার লেখাটা এরকম দেখাবে, এ টু দেখাবে। বাট আমি যাচ্ছি টুটা উপরে উঠুক। উপরে উঠানোর জন্য ওই সুপারস্ক্রিপ্ট বলে উপরে উঠানো, এই উপরে দেখানোর জন্য তোমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সুপ। এই টু এর আগে দেখো সুপ ট্যাগ শুরু করলাম এবং টু এর শেষে আমি এই সুপ ট্যাগ দিয়ে শেষ করলাম। তার মানে এটা এখন দেখাবে এ স্কয়ার, কারণ সুপের ভিতরে টু ঢুকছে। সুপের ভিতরে টু ঢুকলে এটা উপরে চলে যাবে। সুপ মানে উপরে উঠে ফেলা, সুপ সুপারস্ক্রিপ্ট করে ফেলবে, শেষ। এটাকে বলবো আমরা সুপারস্ক্রিপ্ট। যদি এমন হতো যে না ভাই আমি এ টু এটা দেখতে চাই,
A2 এটা দেখতে চাই, এটা করতে হলে কি করতে হবে, এই যে A2 টাকে আমরা সুপের ভিতর না ঢুকে সাবের ভিতর ঢুকাবো, সাব SUB। এই যে দেখো, এই যে SUB এর কাজ কি, সাবস্ক্রিপ্ট করে। এই যে নিচে 2 নেওয়ার জন্য বা নিচে যে কোনো কিছু নিচে নেওয়ার জন্য আমরা হচ্ছে সাব ব্যবহার করে থাকি, সাবের মাধ্যমে লেখাগুলোকে নিচে দেখায়। তো এটা হচ্ছে সুপ আর সাবের কাহিনী। এরপর বিগ মানে বিগ ট্যাগের মধ্যে কিছু লেখা লিখলে সেটাকে তুলনামূলক একটু বড় করে দেখায়, স্মল ট্যাগের মধ্যে কিছু লিখলে সেটা তুলনামূলক নরমাল লেখা থেকে একটু ছোট করে দেখায়। আর ডিলেট ট্যাগের মধ্যে DEL এই ট্যাগের মধ্যে যেটা লিখবা সেটা দেখাবে বাট মাঝখান দিয়ে কাটা দেখাবে, ঠিক আছে, স্ট্রাইক থ্রুর মতো দেখাবে। অর্থাৎ DEL ট্যাগের মধ্যে যেটা লিখবা সেটার মাঝখান দিয়ে কাটা দেখাবে। এই হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এই ফরম্যাটিং ট্যাগ গুলাই আসে পরীক্ষায়, এর বাইরে থেকে আসে না। তো তুমি এটা একটু দেখে রাখো, এটা ফরম্যাটিং ট্যাগ থেকে প্রশ্ন আসবেই, সিকিউ হোক বা এমসিকিউ হোক, ফরম্যাটিং ট্যাগ থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে ফরম্যাটিং ট্যাগের হিসাব নিকাশ আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ফরম্যাটিং ট্যাগ গুলো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে ফরম্যাটিং ট্যাগ শেষ। এবার HTML এর কমেন্ট, এই সম্পর্কে হয়তো অনেকে জানো না। HTML এর কমেন্ট আসলে কি, কমেন্ট নিয়ে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন দেখলে দেখবা। এই কমেন্টটা আসলে কি, কমেন্টটা হচ্ছে আসলে, মনে করো তুমি একটা কোড করলে, HTML এর কোড করলে একটা কোম্পানির জন্য, তুমি ওই কোম্পানির এমপ্লয়ি, তুমি কোডার, তুমি HTML কোড করলা, করে এখন ঠিক আছে তুমি HTML কাজ টাজ করতেছো, সবকিছু তুমি পুরো ওয়েবসাইটের কাজ তুমি মনে করো নিজেই করছো। এখন তুমি তো ওই কোম্পানিতে সারা জীবন নাও থাকতে পারো, এখন তুমি যদি ওই কোম্পানি ছেড়ে চলে যাও, পরবর্তীতে তোমার জায়গায় অবশ্য অন্য কাউকে আনবে, ওয়েবসাইটটা চেঞ্জ করবে না, ওয়েবসাইট তো ওইটাই থাকবে। এখন কোন ওয়েবসাইটে কোন একটা জায়গায় চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, একটা জায়গায় নাম চেঞ্জ করা বা কোনো একটা কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ছে, এখন কিভাবে সেটা পরিবর্তন করবে? এখন তোমার কথা হতে পারে, তুমি কি বলতে পারো এটা কিভাবে পরিবর্তন করতে পারে? এখন যে লোক আসছে সেই লোক হয়তো তোমার লেখা বুঝতেছে না কোনো কারণে, কারণ ওই কোড তো তুমি করে গেছিলা, তো বুঝতেছে না। তো সে যেন বুঝে, সে যেন বুঝতে পারে, সেই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট করে রাখতে হবে। কমেন্ট মানে হচ্ছে এই জিনিসটা, কমেন্ট আসলে কোডের কোনো অংশ না, বাট কোডের মধ্যেই লেখা হয়, বাট ওটা কোডের কোনো অংশ না, ওটা নিয়ে কোডে কোনো কাজ হয় না, জাস্ট ওটা দেখার জন্য, যে কোড করে তার সুবিধার জন্য। পরবর্তীতে ওই কোড চেঞ্জ করতে গেলে, মনে করো আমি একটা কোড করলাম, HTML এর কোড করলাম, কোডটা হচ্ছে মনে করো যে এরকম, আমি এখানে লিখলাম পি ট্যাগ দিয়ে, আমি হাবিজাবি কত কিছু লিখলাম, পি ট্যাগ শেষ করলাম, তারপর আমি একটা ছবি যুক্ত করব, ছবি যুক্ত করার জন্য আমি IMG ট্যাগ ব্যবহার করে এখানে একটা ছবি যুক্ত করে দিলাম, কোনোভাবে কিছু একটা করে দিলাম, তারপর আরো অনেক কোড করলাম। এখন আমি যদি এই ইমেজ ট্যাগের আগে বলে দেই যে এখানে ছবি যুক্ত হয়েছে, ঠিক আছে, এখানে ছবি যুক্ত হয়েছে, তো নরমালি আমি এটা লিখে দিলে, এখন পরবর্তীতে কেউ যদি ওই ছবিটা চেঞ্জ করতে চায় বা ডিলিট করতে চায়, সে এসে এই কোডটা মুছে দিবে, সে বুঝতে পারবে, এই লেখাটা দেখে সহজেই বুঝতে পারবে, ও আচ্ছা এখানে ছবি যুক্ত করা হয়েছে, তাই না? তার মানে এই লেখাটা দেখে কিন্তু সে খুব সহজেই বুঝতে পারবে। এখন কথা হচ্ছে এই লেখাটা দেখে যে সে বুঝতে পারবে, এই লেখাটাকে বলা হয় কমেন্ট। এখন এই লেখাটা লেখার একটা নিয়ম আছে, এই এখানে ছবি যুক্ত হয়েছে, এটা কিন্তু ওয়েবসাইটে দেখাবে না, ওয়েবসাইটে কি লেখা দেখাবে ও আচ্ছা ছবির উপরে লেখা আছে এখানে ছবি যুক্ত হয়েছে, না, এটা শুধু কোডেই থাকবে, এটা যারা কোড করে তাদের হেল্প হবে শুধু এটা। তো এটাকে বলা হয় HTML এর কমেন্ট, তবে এটা করার একটা নিয়ম আছে, তুমি এভাবে লিখে দিলেই হবে না। তো এটা এই HTML এর কমেন্ট করার নিয়মটা কি সেটা আমরা দেখবো। দেখো এখানে বলা আছে HTML কেন কমেন্ট মূলত ব্যবহার করা হয় ভবিষ্যতে কোড এডিট করতে যেন সুবিধা হয় সেজন্য। তো কমেন্ট করার নিয়ম হচ্ছে, তুমি প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, HTML কমেন্ট, এটা কিন্তু HTML কমেন্ট। সি প্রোগ্রামিং এ কমেন্ট করার নিয়ম আবার অন্যরকম। এই যে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, এরপরে এই আশ্চর্যবোধক চিহ্নটা দিবা, এরপর দুইটা হাইফেন, দুইটা, এবার তোমার যা মন চায় ভুগি চুগি যা মন চায় সব এখানে লিখবা তুমি, লেখার পরে শেষ করবা আবার দুইটা হাইফেন দিয়ে শেষ করবা, শেষ, তাহলে HTML এর কমেন্টটা তোমার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের HTML এর কমেন্ট। আচ্ছা, এই কমেন্ট সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। এবার আসলে আমরা চলে আসবো হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি সে সম্পর্কে তো বুঝতে পারছো, আছে কিন্তু অনেক টপিকই পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো বেসিক থেকে আলোচনা করতেছি, এর মানে এই না যে আমরা স্লো আগাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো টপিক এই হাইপারলিংক শেষ করতেছি, এরপর ইমেজ শেষ করবো, কোনো সমস্যা নেই। আসো, হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা আসলে কি? হাইপারলিংক জিনিসটা হচ্ছে, মনে করো কোন একটা জায়গার মধ্যে তুমি দেখতেই পাবে এরকম অনেক জিনিস দেখছো, এক জায়গায় ক্লিক করছো অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে, এক জায়গায় ক্লিক করছো। এক্সাম্পল দেই, কোনো সমস্যা নেই। এক্সাম্পল দিতে গেলে মনে করো আমি যে এখানে আসছি, এখানে এসে এই যে মনে করো এটাতেই আসি না, সমস্যা নাই, এই যে এখানে আসি, এই ব্লগস, কি এখানে কি সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছি, শুধু ব্লগস লেখা, কিন্তু আমি এখানে এই লেখাটাতে ক্লিক করাতে আমি অন্য একটা ওয়েব পেজে চলে আসছি, তাই না? আরেকটা ওয়েব পেজে চলে আসছি, ব্লগস ওয়েব পেজে চলে আসছি। এই যে এটাতে ক্লিক করলে যে এখানে চলে আসে, এটাকে বলা হয় হাইপারলিংক।
এটাকে কি বলা হয়? হাইপারলিংক। এখন আমি ব্লগসে ক্লিক করে আই এডুকেশনেরই ব্লগসে আছি, এমনও হতে পারে যে আমি এখানে ব্লগসে ক্লিক করে বা কোনো এক জায়গায় ক্লিক করে অন্য আরেকটা ওয়েবসাইটেও চলে যেতে পারি, কোনো সমস্যা নাই। তো এইগুলাকে বলা হয় হাইপারলিংক। এগুলাকে কি বলা হয়? হাইপারলিংক। তো হাইপারলিংক দুই প্রকার। একটা হচ্ছে যদি এরকম ক্লিক করে, এই যে কোন এক জায়গায় যদি আমি ক্লিক করে নিজের ওয়েব পেজ চেঞ্জ হয়ে অন্য ওয়েব পেজে আসবে, তবে ওয়েবসাইটটা একই ওয়েবসাইট থাকবে। দেখো আমি যদি কোর্সেসে ক্লিক করি, আমি কিন্তু আই এডুকেশনের ওয়েবসাইটের কোর্সেসের পেজে আসছি। আমি ব্লগসে ক্লিক করলে আমি আই এডুকেশনেরই ব্লগসের ওয়েবসাইটে আসছি, ওই পেজে আসছি। তার মানে একই ওয়েবসাইটের মধ্যে যখন এরকম লিংক করা হবে এক পেজ থেকে আরেক পেজ, সেটাকে বলা হয় ইন্টারনাল হাইপারলিংক। সেটাকে কি বলা হয়? ইন্টারনাল হাইপারলিংক। আবার যদি এমন হয় যে না আমি কোন এক জায়গায় ক্লিক করলে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাবো, ঠিক আছে, অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, এটা কোত্থেকে দেখানো যায়? এখানে এই ওয়েবসাইটে নাই সম্ভবত, আমি তোমাকে অন্য আরেকটা থেকে দেখাই। মনে করো এই যে এখান থেকে দেখাই, ঠিক আছে, এই যে এখান থেকে তুমি দেখতে পারো। মনে করো যে আমি যদি এই যে এখানে কোন এক জায়গায় এই জায়গায় ক্লিক করলাম, মনে করো এই জায়গায় কোন একটা ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা আমি দেখি, এখানে কোনো লিঙ্ক টিং আছে কিনা। এখানে তো কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না। মনে করো আমি এখান থেকে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি, এখানে তো কিছুই নেই। আচ্ছা আমি এই যে এই যে মনে করো আমি উইকিপিডিয়াতে আসলাম, ঠিক আছে, উইকিপিডিয়াতে এসে আমি যদি এখান থেকে কোনো এক জায়গায় মনে করো বাংলাদেশ, এই যে মনে করো এই যে বাংলাদেশে ক্লিক করলাম, এই যে বাংলাদেশে ক্লিক করলাম, বাংলাদেশে ক্লিক করলে অন্য আরেকটা জায়গায় চলে আসে, দেখো অন্য আরেকটা জায়গায় চলে আসছে। আবার যদি আমি এই যে এই জায়গায় ক্লিক করি, অন্য আরেকটা জায়গায় চলে যাবে, মানে অন্য ওয়েবসাইটে যদি চলে যায়, যদি এটা এখন উইকিপিডিয়ার ওয়েবসাইট আছে, যদি অন্য ওয়েবসাইটে চলে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এক্সটার্নাল হাইপারলিংক, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? এক্সটার্নাল হাইপারলিংক। তাহলে এই যে হাইপারলিংকটা আমি একটু দেখাই, হাইপারলিংক এর সংজ্ঞাটা কি? কোনো ওয়েব পেজের ভিতরে লেখা, তো এখন যে শুধু লেখার মধ্যে ক্লিক করলে আমরা অন্য জায়গায় যেতে পারবো, ব্যাপারটা কিন্তু তা না। তুমি কিন্তু কোনো একটা ছবিতে ক্লিক করে অন্য জায়গায় যেতে পারবা, তুমি কিন্তু কোনো একটা অডিওতে ক্লিক করে, একটা ভিডিওতে ক্লিক করে অন্য জায়গায় যেতে পারবা। অর্থাৎ এই যে লিংক করাটা, এটা যে শুধুমাত্র আমাদের লেখার সাথে করা যায় তা না, এটা কিন্তু ছবি, অডিও, ভিডিও, লেখা সবকিছুর সাথে করা যায়। তো এগুলোকে বলা হয় হাইপারলিংক। হাইপারলিংকের যে ট্যাগটা, সেই ট্যাগটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগের মাধ্যমে হাইপারলিংক করা হয়। হাইপারলিংক দুই প্রকার হয়ে থাকে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এখন হাইপারলিংকটা কিভাবে করা, হাইপারলিংকের কোডটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো, তোমাকে বললো যে তুমি এবিসি তে ক্লিক করবা, ঠিক আছে, এবিসি লেখাটা তোমার ওয়েবসাইটে দেখাবে, আর এটাতে যখন তুমি ক্লিক করবা চলে যাবে হচ্ছে abc.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে যাবে, abc.com ওয়েবসাইটে চলে যাবে, এরকম একটা জায়গায় চলে যাবে। তো এখন এটার কোড কিভাবে করব? তো আমি বলছি হাইপারলিংক করার জন্য আমাদের যে ট্যাগটা, সেই ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ। এই যে এ ট্যাগ আমি লিখলাম, এই এ ট্যাগ শুরু হয়, আবার এ ট্যাগ কি শেষও হয়, এই যে এ ট্যাগটা ক্লোজও হয়। আর এই ট্যাগের মাঝখানে তুমি যা লিখবা সেটাই ওয়েবসাইটে দেখাবে। এখন আমি ওয়েবসাইটে abc.com দেখাতে চাচ্ছি না, আমি ওয়েবসাইটে লেখা দেখাবো, এবিসি লেখাটা দেখাবো। তাহলে এই ট্যাগের মাঝখানে তুমি এবিসি লেখা দেখবা, লিখবা। তাহলে এখন তোমার ওয়েবসাইটে কি দেখাবে? তোমার ওয়েবসাইটে এই এবিসি লেখাটা দেখাবে, যে এ বি সি এই লেখাটা দেখাবে। তবে তুমি যদি এখানে ক্লিক করো কোথাও যাবে না, কারণ তুমি এখানে কিছুই বলো না, এটাতে ক্লিক করলে কোথাও যাবে কি যাবে না এরকম কিছুই বলো না, জাস্ট এই ট্যাগের মাঝখানে এবিসি লিখছো, তোমার ওয়েবসাইটে এবিসি দেখাবে। এখন তুমি চাচ্ছ যে এবিসি তে ক্লিক করলে অন্য এক জায়গায় চলে যাবে, তাহলে সেটার জন্য কি করতে হবে? সেজন্য তোমাকে যে কাজটা করতে হবে, এই যে এ ট্যাগ যেটা শুরুর ট্যাগ, এটাকে একটু দূরে সরাই দিব আমি। এই যে দেখো, এটাকে একটু দূরে সরাই দিব, এটাকে একটু দিকে আনি। এই যে দেখো শুরুর যে ট্যাগটা, এর ভিতরে আমার একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে এই যে ট্যাগটা, সেটার একটা বৈশিষ্ট্য আমরা এখন যুক্ত করব। কিভাবে যুক্ত করব? এই যে এ ট্যাগ আমি এখানে শেষ করতে চাচ্ছি না, এটাকে একটু দূরে আনি, এখানে আনি। এই এ ট্যাগের মাঝখানে আমি একটা অ্যাট্রিবিউট লিখবো, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে href। এগুলোকে প্রথম ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউট গুলো লেখা হয়। এই ইকুয়াল দিয়ে এই ডাবল কোটেশনের মধ্যে আমি এখন এই ডাবল কোটেশন এখানে শেষ, এর মাঝখানে এখন আমি যা লিখবো সেটা হচ্ছে একটা লিংক হতে হবে অবশ্যই, মানে আমি যেখানে যাবো আর কি। তার মানে abc.com আমি এখানে লিখলাম। তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে https://www.abc.com, সেটা যদি থাকে সেটা আমি জাস্ট এখানে এটাই লিখতেছি abc.com, অর্থাৎ এখানে লিংকটা থাকবে, ইউআরএলটা থাকবে এখানে abc.com শেষ। এখন যদি তুমি abc তে ক্লিক করো তাহলে এই abc.com এ চলে যাবে, ঠিক আছে, এটাকে এখানে নিয়ে আসে। ওকে ফাইন, এই যে
এই যে এখন এই যে এরকম, ঠিক আছে। তো এই যে তোমার এইভাবে যদি তুমি লেখো, তোমার ওয়েবসাইটে এই এ ট্যাগের ভিতরে কিন্তু এবিসি আছে, তোমাকে এবিসি দেখাবে, বাট এই যে এখন ক্লিক করলে এক জায়গায় যাবে, কোথায় যাবে? এই abc.com এ চলে যাবে। কোথায় যাবে? এই abc.com এ চলে যাবে, সুন্দরভাবে abc.com ওয়েবসাইটে চলে যাবে। এটাই হচ্ছে হাইপারলিংক। এটাকে কি বলবো আমরা? বেসিক হাইপারলিংক। তাহলে হাইপারলিংক জিনিসটা কি, কিভাবে কাজ করে, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো হাইপারলিংকের আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদেরকে আমি পরিচয় করাই দিই। সেটা হচ্ছে, দেখো, যখন আমি মনে করো আমি এগুলো সব মুছে দিলাম, এগুলো সব কেটে দিলাম, এটা আসলাম, ঠিক আছে। মনে করো এই যে ময়মনসিংহ জেলা নিয়ে এখানে একটা ব্লগ দেওয়া আছে। এখন আমি যদি ময়মনসিংহ জেলা এখানে যদি ক্লিক করি, দেখো আমার এখানে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন আছে, শুধুমাত্র এডুকেশনের ওয়েবসাইট ওপেন আছে। এখন আমি যদি ময়মনসিংহ জেলা ক্লিক করি, দেখো ময়মনসিংহ জেলাতে চলে আসছে, বাট আগে যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু নাই, মানে এই যে এই পেজটা নাই। আমি চাচ্ছি না আমার এই পেজ থাকুক, আমি ময়মনসিংহে ক্লিক করলে এটা পাশে এক জায়গায় এখানে ওপেন হোক। যেমন আমি চাচ্ছি এরকম, মনে করো আমি চাচ্ছি যে এই যে পাশে, এই যে ময়মনসিংহ জেলাটা পাশে ওপেন হয়েছে, আমি পাশে দেখতে, কিন্তু আমার জায়গাটা ঠিক থাকবে। আমি মুন্সিগঞ্জ জেলা যাচ্ছি, আমি চাচ্ছি আমি এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে যদি ক্লিক করি, এটা পাশে ওপেন হবে, এই যে পাশে, এই যে মুন্সিগঞ্জ জেলা নিয়ে ওপেন হয়েছে, এখানে মুন্সিগঞ্জের কাহিনী আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আসলে ক্লিক করলে পাশে ওপেন হচ্ছে না। এই যে দেখো আমি মুন্সিগঞ্জে ক্লিক করতেছি, মুন্সিগঞ্জ এখানেই ওপেন হয়ে গেছে, আমার আগেরটা নাই, আগে যেটা ছিল ওটা নাই। অর্থাৎ এই যে এটা আমি চাচ্ছি এটা ঠিক থাকবে, এটা কিন্তু নাই। আমি চাচ্ছি এটা ঠিক থাকবে, আমি কোথাও যদি ক্লিক করি পাশেরটাই ওপেন হবে। এই যে যেমন আমি এই যে মৌলভীবাজার, আমি চাচ্ছি এই মৌলভীবাজারটা, এই আমার এখানে যা দেখা যাচ্ছে সেটা ঠিক থাকবে। মৌলভীবাজারটা এই যে পাশের ট্যাব, এগুলোকে বলা হয় ট্যাব, এক এক ট্যাব, এখানে একটা ট্যাব ওপেন আছে। আমি চাচ্ছি আমি মৌলভীবাজার যদি ক্লিক করি, এই যে পাশে, এই যে পাশে ওপেন হবে, আমারটা ঠিক থাকবে, পাশে ওপেন হবে। তো পাশে ওপেন করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট লাগবে। আমরা যদি এখন এইভাবে কোড করে রাখি, এইভাবে কোড করি, তাহলে জিনিসটা কাজ করবে এইরকম। এটা এই এডুকেশন ওয়েবসাইটে যেভাবে কাজ করতেছে, আমি এই মৌলভীবাজারে ক্লিক করলে আমার আগের ওয়েব পেজ নাই, আমি নতুন একটা জায়গায় চলে আসছি, পাশে ওপেন হয় না, এখানেই ওপেন হয়েছে। তো আমি যদি চাই যে না আমি এভাবে করতে চাচ্ছি না, আমি এভাবে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি পাশে একটা ট্যাবে ওপেন করতে। তো পাশে একটা ট্যাবে ওপেন করতে গেলে যে কাজটা করতে হবে, তোমাকে এতটুক জিনিস ঠিকঠাক থাকবে। এই প্রথম ট্যাগের ভিতরে তোমাকে আরো একটা জিনিস লিখতে হবে, আরো একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এই href ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে তো লিংক দিছই, স্পেস দিয়ে আরেকটা জিনিস লিখবে, যেটা হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে, এই ডাবল কোটেশনের মধ্যে লিখবা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। এটা কিন্তু হাইপেন না আন্ডারস্কোর, এটা হচ্ছে এই যে হাইপেন ব্ল্যাঙ্ক হচ্ছে এটা, আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হচ্ছে এটা, অর্থাৎ এটা একদম নিচে থাকে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ভ্যালু। টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন যদি তুমি এবিসি তে ক্লিক করো, তোমার এই এবিসি ঠিক থাকবে, পাশের একটা ট্যাবের মধ্যে এই তোমার abc.com ওয়েবসাইট ওপেন হবে, তোমার মেইন ওয়েবসাইট যেটা সেটা ঠিকঠাক থাকবে। এটাই হচ্ছে তোমার এই অ্যাট্রিবিউটের কাজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এই অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে থাকে। এখন আসো আমরা যে কাজ করব, এই যে দেখো এখানে অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে, আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে সবকিছু থাকবে, আর এটাকে বলবো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে কন্টেন্ট বা লিংক টাইটেল, যেটার সাথে আমরা লিংক করে থাকি। তো এগুলোকে এই hrefটাকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, যেটা হচ্ছে ইউআরএল। এই অ্যাট্রিবিউটের পরে ডাবল কোটেশন, অ্যাট্রিবিউটের পরে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে, আর ডাবল কোটেশনের পরে আমরা ডাবল কোটেশনের মাঝখানে যেটা দিব সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, যেটা একটা লিংক হবে এই href এর অ্যাট্রিবিউটের ভ্যালুটা। তো তাছাড়া আরেকটা অ্যাট্রিবিউট মাত্র আমি শিখলাম, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট, সেটার ভ্যালু হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে আন্ডারস্কোর সেলফ। আন্ডারস্কোর সেলফটা জানার দরকার নেই, আন্ডারস্কোর সেলফ মানে ওই যে নিজেরটার মধ্যেই ওপেন হবে, তো এটা না ব্যবহার করলেও নিজেরটার মধ্যেই ওপেন হয়। আমাদের যেটা ব্যবহার করতে হবে, পাশের ট্যাবে যদি প্রশ্নে বলে পাশের ট্যাবে ওপেন করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে হাইপারলিংকের A to Z। আশা করি বুঝতে পেরেছো হাইপারলিংক জিনিসটা আসলে কি। তো হাইপারলিংকের সুবিধা অসুবিধা যেটা আমি তোমাদেরকে বলছি, হাইপারলিংক দুই প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। নিজের ওয়েব পেজের সাথে নিজের ওয়েব পেজ কানেক্টেড থাকলে সেটা ইন্টারনাল, নিজের ওয়েব পেজের সাথে অন্য আরেকটা ওয়েবসাইটের ওয়েব পেজ কানেক্টেড থাকলে সেটা এক্সটার্নাল। এই হাইপারলিংকের সুবিধা এমসিকিউ তে ক নম্বরে অনেক আসে, যেটা হচ্ছে ভিজিটরের সময় বাঁচায়। যদি বলা হয় ভিজিটরের সময় বাঁচায় কোন ট্যাগ, সময় বাঁচায় কোন ট্যাগ, সেটা কি? সেটা হচ্ছে হাইপারলিংক। মনে করো তুমি এখন মৌলভীবাজার সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি আলাদাভাবে এখন সার্চ দিয়ে মৌলভীবাজারে যেতে হচ্ছে না, তুমি এডুকেশন ওয়েবসাইটে যদি থাকো ওইখান থেকে মৌলভীবাজারে যেতে পারতেছো, মানে তোমার সুবিধা হয়ে গেল, মানে সহজেই তুমি কাজটা করে ফেলতে পারতেছো। তা হাইপারলিংক হচ্ছে ভিজিটরের সময় বাঁচায়, তুমি নতুন করে কোনো কিছু খুঁজতে গেলে খোঁজার জন্য সার্চ দিয়ে খুঁজতে হয় না, তুমি সহজে পেয়ে যাও। তাছাড়া হচ্ছে দ্রুত এক পেজ বা এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে যাওয়া যায়, এই জন্যই আসলে সময়টা বাঁচায়। এই হচ্ছে আমাদের হাইপারলিংকের হিসাব নিকাশ। বুঝতে পেরেছো কিনা হাইপারলিংকটা? আমাকে একটু জানো হাইপারলিংকটা ক্লিয়ার কিনা।
ভাই ভাইয়া লেখা মাঝে আনতে কোন ট্যাগ ইউজ করব? লেখা মাঝে আনতে কোনো ট্যাগ না, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সিকিউ ক্লাসে, সেটা আমরা দেখব। সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, আরেকটা আছে নামাজ সময়, আচ্ছা আরেকটা আছে আমাদের ইমেজ, ঠিক আছে? এই ইমেজটা হচ্ছে তোমাদেরকে পরবর্তী ক্লাসে পড়াবো, আজকের ইমেজটা পড়াবো না। আজকে যেগুলো পড়াইছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমাদের ক্লাস আজকে এখানে শেষ, শুধু ইমেজ ট্যাগটা আমাদের বাকি ছিল। এই ইমেজ ট্যাগ সম্পর্কে আলোচনা করে দিব আরেকদিন, ঠিক আছে? তো আজকে ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল। কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমাদের ক্লাস কিন্তু আজকে এখানেই শেষ। ক্লাসটা কেমন লাগছে তোমার সেটা জানাতে পারো, বা কি চাও, বা যে ভাই এইভাবে পড়ান ওইভাবে পড়ান, যে কোনো রকম তোমার কোনো সাজেশন থাকলে আমাকে বলতে পারো। ওকে, মার্জু ক্লিয়ার ভাইয়া। জেনিয়া ফাহমিদা, জি ভাইয়া ক্লিয়ার, ওকে ভেরি গুড। ইবা, তারপর রনি, মাহিবা, বোর্ড কোশ্চেন সলভ করবেন কবে থেকে? নেক্সট ক্লাস থেকে বোর্ড কোশ্চেন সলভ শুরু হবে। নেক্সট ক্লাস থেকে বোর্ড কোশ্চেন সলভ করা শুরু হবে। আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। আমাদের ইমেজ ট্যাগটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের এইচটিএমএল তো তার আগে আমরা শিখছি আমাদের বেসিক জিনিসগুলো, ওয়েব কি, ওয়েবসাইট কি, ওয়েব, তারপরে পেজ কি, তার পরবর্তীতে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার কি, ইউআরএল কি, এগুলো তো আমরা শিখছি। ওয়েবসাইটের প্রকারভেদ দেখছি, ওয়েবসাইটের কাঠামো প্রথমে প্রধানত 3 ভাগে, তারপর বৈশিষ্ট্য অনুযায়ী 4 ভাগে, তাদের বিশ্লেষণ দেখছি। তারপর বেসিক এইচটিএমএল দেখছি, এইচটিএমএল এর স্ট্রাকচার দেখছি, এলিমেন্টের স্ট্রাকচার দেখছি আমরা। তার পরবর্তীতে আমরা হাইপারলিংক দেখলাম, এই হেডিং ট্যাগ দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, এমটি ট্যাগ যেগুলো আছে সেগুলো দেখলাম, এবং আমাদের যে মেকআপ ট্যাগ যেটা আমি বলতেছিলাম যে সেগুলো কিন্তু আমরা দেখছি। তো তোমরা বুঝতেই পারছো, সেটা ক্লিয়ার করছে। এফটিপি কি? এফটিপি হচ্ছে, এফটিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তনের জন্য আমরা যে প্রোটোকল ব্যবহার করি সেটা হচ্ছে এফটিপি বলা হয়। তৃতীয় অধ্যায় সেরা ক্লাস হয়েছে, শুধু পরীক্ষা যাতে না আটকে সেদিকে রাখবেন। ইনশাল্লাহ আমরা যখন সিকিউ আলোচনা করব তখন সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যালাইন সেন্টার, ওই যে একজন তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটা দেখাবো। খুব ভালো লাগলো, এক নিমিষে অনেক কিছু রিভিশন হলো। ইনশাল্লাহ পরের ক্লাসে আরো বেশি রিভিশন হবে। পরের ক্লাস শেষ করার পরে ইনশাল্লাহ তোমার সৃজনশীল অংশটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে? আহ প্রথম অধ্যায় তোমাদের আসলে তোমাদের সিএম স্যার হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অধ্যায় হয়তো বা সিএম স্যার নেবে। আর চতুর্থ আর পঞ্চম ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চতুর্থ আমি নেওয়া শুরু করছি, ইনশাল্লাহ আল্লাহ বাঁচা থাকলে চতুর্থ শেষে পঞ্চম অধ্যায় ধরবো। আর সিএম স্যার তোমাদের তৃতীয় অধ্যায় পড়াবে, প্রথম দ্বিতীয় পড়াবে। প্র্যাকটিস করেন বেশি বেশি, হ্যাঁ প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা নাই। তো আজকে ক্লাস এখানে, হ্যাঁ এমসিকিউ সিকিউ সলভ হবে রিশাদ খান পরবর্তী ক্লাসে, চিন্তা করো না, ঠিক আছে? কেউ কোনো টপিক মিস করে থাকলে সে অংশটা আরেকবার একটু দেখে নাও, তাহলে হবে। তো আজকে আমি এই ক্লাস থেকে এখন বিদায় নিলাম। তোমরা সবাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল বা পরবর্তীতে রেকর্ডেড দেখতেছো, পুরোটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ক্লাস করবা, তুমি যে টপিক পারো তারপরও করবা, কারণ নতুন অনেক কিছুই আমি এখানে বলতে পারি, তুমি হয়তো বা সেটা জানো না। এই জন্য প্রত্যেকটা ক্লাস করবা, ইনশাল্লাহ তোমার বিজয় নিশ্চিত। তুমি পরিশ্রম করো, আল্লাহ তোমাকে সফলতা দিবে। সময় আর বেশি নেই ভাই, প্লিজ। পরবর্তীতে দেখবা সময়ের জন্য তুমি বলবা কেন যে করলাম না তখন। তো সময়টা নষ্ট করো না, 1 মাসের মতো সময় আছে হাতে। সবাই একটু সিরিয়াস হও, সিরিয়াস ভাবে পড়ালেখা করো। ইনশাল্লাহ তুমি কষ্ট করলে আল্লাহ তোমার সে ফল দিবে ইনশাল্লাহ। এই এই কথাটা বুকের মধ্যে রাখো, মাথার মধ্যে রাখো, মনের মধ্যে রাখো, আর চেষ্টা করে যাও। না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। এসএসসি আর এইচএসসি এই দুইটা যে পরীক্ষা, যে তোমার লাইফের কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা অ্যাডমিশনে গিয়ে বুঝতে পারবা, ঠিক আছে? তাই তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সম্ভবত পরশুদিনই আমাদের পরবর্তী ক্লাস। টাইমটা তোমরা আবার পরের দিন, আমরা প্রত্যেকটা ক্লাসের 2-3 ঘন্টা আগে পোস্ট করে দেই যে কখন ক্লাস হবে, টাইমটা একটু ভালো করে দেখে নিও। আজকে ক্লাস এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।